বিষণ্ণ মনে বারান্দায় দাঁড়িয়ে রাতের অন্ধকার দেখছি। চারিদিকে আবছা অন্ধকার, যদিও রাতের অন্ধকার ফুটতে বেশি বাকি নেই। আছরের নামাজ পড়ে ছাদের থেকে একটু হাঁটাহাঁটি করে এখন মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করছি। এর মধ্যে একদিন কেটে গেছে কিন্তু আয়েশের কোনো খোঁজ নেই। আম্মি তো নামাজে বসে ওর জন্য কাঁদে। আব্বি ওর খোঁজ লাগিয়েছে কিন্তু কোথাও নেই, এমনকি নিজের বাসাও নেই। অনেক চিন্তা হচ্ছে ওর জন্য। একদিন ধরে আমার রুমে থাকা জিনটাও আমাকে জ্বালাচ্ছে না। তাকে অনেকটা মিস করি, কিন্তু তাকে তো মিস করার কথা না। প্রথম প্রথম আপদ চলে গেছে বলে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এই খুশি আমার চিরস্থায়ী হয়নি। কিছু সময় পর থেকে খারাপ লাগা শুরু করেছে। তাছাড়া আয়েশের জন্য কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। বারবার মনে কু ডাকছে, নিশ্চয়ই ওর কোনো ক্ষতি হয়েছে। আমি আয়েশটা কোথায় আছে কে জানে। সেদিন তো আমাকে বাঁচিয়ে মহা উদ্ধার করেছিল। নিজের চিন্তা সব ভুলে খেয়ে ফেলেছে। আল্লাহ মালুম ছেলেটা বিষাক্ত শরীর নিয়ে কোথাও পড়ে আছে কিনা। আজকালের মানুষ তো কেউ মরে পড়ে থাকলেও ফিরে তাকায় না। আমি ওর সাথে সেদিন কেন কথা বললাম না। নিজের ওপর রাগ উঠছে। এতটা স্বার্থপর কি করে হতে পারলাম। আল্লাহ তুমি আয়েশকে ভালো রেখো। মনে মনে কথাগুলো বলে যেই বারান্দা থেকে চলে আসবো অমনি বাড়ির গেইটের দিকে নজর গেল। মনে হচ্ছে কেউ অতিকষ্টে বাসার দিকে এগিয়ে আসছে। সারা শরীর তার রক্তাক্ত। আমি ভয় পেয়ে সেদিকে তাকিয়ে রইলাম। কিছু সময় পর সে আমার দিকে তাকিয়ে একটা করুণ চাহনি দিল। কাপা কাপা কণ্ঠে ডেকে বলল, আইস মমমাল্লোল টট্টি কক্কালোলার। আমি আইস। আমি দৌড়ে নিচে চলে এলাম। দরজা খুলে দেখলাম আইস ঢুলছে, প্রায় পড়ে যাবে। আমি ওকে পড়ে যাওয়ার আগে ধরে ফেললাম। আইস আমার দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিল। সে হাসিতে অনেক কষ্টে জর্জরিত থাকলেও ছিল অনেক বড় প্রাপ্তি। চোখ দুটো ওর চিকচিক করছিল। ওর ফুটবল এক হাত দিয়ে আমাকে আলতো করে জড়িয়ে ধরল। আমি আয়শোষ কি হয়েছে তোর? এমন অবস্থা কেন? সারা শরীর ক্ষতবিক্ষত, রক্ত শুকিয়ে গেছে। তুই কোথায় ছিলি এই একদিন? জানিস তোর জন্য কত চিন্তা হচ্ছিল আমাদের। আমার মনে হচ্ছিল আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছি। আমি নামাজে তোর জন্য আল্লাহর কাছে কত কান্না করেছিস জানিস। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কে করেছে তোর এই অবস্থা? কথা বলছিস মা কেন? একদম হাবার মতো হাসবি না। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে অনর্বত পানি পড়ছে আমার। হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে মানুষ যতটা খুশি হয় তার চেয়ে বেশি খুশি আমি। আইস আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। ওর ফুটবল হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল। আইস একদম কাঁদবি না। তুই কাঁদলে আমার অনেক কষ্ট হয়। আমি তোকে এত কষ্ট করে কথা বলতে হবে না। ভেতরে চল। কিন্তু আমি তো তোকে একা নিতে পারবো না। আব্বি আম্মিকে ডাকতে হবে। আমি আইশকে এক হাতে কোমর জড়িয়ে রেখেছি। আরেক হাত দিয়ে ওর বাম হাতটা যে আমার ঘাড়ে জড়িয়ে রেখেছে সেটাকে ধরে রেখেছি। কিন্তু আমি ব্যালেন্স রাখতে পারছি না। ওকে একা নিয়ে যাওয়া আমার পক্ষে একেবারে অসম্ভব। আমি আম্মি আব্বিকে ডাকতে লাগলাম। আমি আম্মি আব্বি।
কোথায় তোমরা? নিচে এসো। আব্বি আম্মি, তোমরা কি শুনতে পাচ্ছ? তারা নিশ্চয়ই আমার ডাক শুনতে পাচ্ছে না। আমি আইশকে রেখে তাদেরকে ডেকে নিয়ে আসি। আইশ ভ্যাবলাকান্তর মতো এখন আমার দিকে তাকিয়ে আছে। মন ভরে দেখছে। চারপাশের কোনো হুঁশ নেই। কিন্তু আমর তো এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। ওর সারা শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। মুখে খামচির দাগ। রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। ঠোঁটের বাপাশে কেটে গেছে। কিন্তু এখন তাজা রক্ত ঝরছে। পোশাক ছিন্নভিন্ন হয়ে আছে জখমের কারণে। আমি হাত বাড়িয়ে ওর ঠোঁটের রক্তটুকু মুছে দিলাম। তুই এখানে থাক। আমি আম্মি আব্বিকে ডেকে আনছি। একটু অপেক্ষা কর। তোর কিছু হবে না। আমি কিছু হতে দিবই না। আইস না, তুই কোথাও যাবি না। আমার সাথেই থাকবি। পাগলামি করিস না। তোর কথা বলতে কষ্ট হচ্ছে। তুই একটা কথাও বলবি না। একটু বসো। আমি আব্বি আম্মিকে নিয়ে আসি। আইশকে দেয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে যাওয়ার জন্য উঠতেই ও আমার ওড়না টেনে ধরল। আমি পেছনে দিকে তাকিয়ে ওর করুণ চাহনি দেখে দমে গেলাম। একটু অপেক্ষা কর। আমি যাব আর আসব। প্লিজ আমাকে যেতে দে। তোকে ভেতরে নিতে হবে তো। আইশ মাথা হেলিয়ে ওড়নাটা ছেড়ে দিল। ওর চোখে আমি আমাকে হারানোর ভয়ে দেখছি। মনে হচ্ছে আমি চলে গেলে ওর কাছে আর আসব না। আমি দৌড়ে ভেতরে চলে গেলাম। আব্বি আম্মিকে নিয়ে জলদি করে বাইরে চলে এলাম। আম্মি তো আইশের এই অবস্থা দেখে কান্না শুরু করল। সবাই ধরাধরি করে আইশকে ভেতরে নিয়ে এলাম। তখনও আইশ এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। আব্বি ও মালি চাচা মিলে আইশের ড্রেস চেঞ্জ করে দিচ্ছি। আমি ও আম্মি রুমের বাইরে পায়চারি করছি। ডাক্তারকে কল করা হয়েছে। সে আসার আগে ওর ড্রেস পাল্টানো জরুরি। আব্বি কল করে মালি চাচা রহমতকে আসতে বলেছে। তিনি আমাদের বাড়ির পাশেই থাকেন। আইশ আমার হাত ছাড়তে চাইছিল না। ফুটবল হাতেও যতটুকু পেরেছে শক্ত করে ধরে রেখেছিল। ওর ধারণা আমাকে ছেড়ে দিলেই আমি ওকে ছেড়ে চলে যাব। আমার হাত ছাড়ানোর আগে আইশ অজ্ঞান হয়ে গেল। তারপরেও হাত ছাড়েনি। আমি ও আম্মি সেই ফাঁকে মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি। আব্বি রুমেই নামাজ আদায় করেছে। এত সময় লাগে ড্রেস চেঞ্জ করতে। এক একটা মিনিট আমার কাছে এক একটা ঘন্টা মনে হচ্ছে। কিছু সময় পর ডাক্তার চলে এলো। আব্বির পরিচিত সে, সিফাত আঙ্কেল। সে এসে আইশকে দেখতে লাগল। আমি রুমের এক কোনায় ঘাপটি মেরে দাঁড়িয়ে আছি। ডাক্তার, উনার এত ক্ষত হলো কি করে? মনে হচ্ছে কোনো হিংস্র পশুর নখের আঁচড়। কোথায় ছিল সে? এরকম আঘাত সচরাচর দেখা যায় না। শুধুমাত্র বন বিভাগে থাকা কর্মকর্তাদের শরীরে পাওয়া যায়। যদি সে বনে থাকা পশুদের দ্বারা আক্রমণ হয়। আব্বি, আমি বলতে পারবো না। গত পরশু রাতে আমাদের বাসা থেকে বের হয়ে গিয়েছিল। কোথায় যাবে, কি করবে কিছু বলেনি। গোটা একদিন ওর কোনো খোঁজ খবর নেই। পুরো শহর তন্ন করে খুঁজেও কোথাও পাইনি। সন্ধ্যায় মেয়ে এসে বলে আইশ বাসার বাইরে আছে। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। জলদি করে আমরা ওকে ভেতরে নিয়ে এসেছি। কিভাবে হলো তা জানি না।
আম্মি ডাক্তার, ছেলেটা কি সুস্থ হবে না? আল্লাহ কেন ছেলেটার সাথে এমন করল? কি দোষ করেছিল আমার ছেলেটা? কাঁদতে কাঁদতে ডাক্তার, শান্ত হন মিসেস ইসলাম। আমি দুটো ইনজেকশন পুশ করে দিচ্ছি, একটি ঘুমের আরেকটা ব্যথা কমার। সে এখন অজ্ঞান অবস্থায় আছে, তাকে কোনোরকম প্রেসার দেওয়া যাবে না। ফুললি 24 ঘন্টা রেস্টে রাখবেন। কিছু ঔষধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবে। উনাকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াবেন, বেশি করে দুধ, ডিম, শাকসবজি। উনি প্রচুর ফুটবল, এখন অনেক রক্তক্ষরণ হয়েছে, সাবধানে রাখবেন। আমি ক্ষত স্থানগুলোকে ব্যান্ডেজ করে দিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ আছেন, তিনি সুস্থ করে দিবেন। মুখের আঁচড়ের দাগের জন্য ক্রিম লিখে দিয়েছি, 12 ঘন্টা পর পর ব্যবহার করতে বলবেন। আব্বি জ্ঞান ফিরবে কখন? ডাক্তার, আগামীকাল সকালের আগে নয়। জ্ঞান ফেরার পর জোর করে হলেও খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিয়েন। পুরো দমে খেয়াল রাখবেন, বেডের থেকে নামতেই দিবেন না। ডাক্তার দুটো ইনজেকশন পুশ করে দিল। আইসের মলিন মুখটা আমার কাছে অনেক খারাপ লাগছে। ফর্সা মুখটায় আঁচড়ের দাগগুলো টকটকে লাল হয়ে আছে, ঠোঁটটা ফুলে ঢোল হয়ে রয়েছে, চোখের নিচটা গাঢ় কালো। কেউ ঘুষি দিয়ে এই অবস্থা করেছে। মাত্র একটা দিনে কি অবস্থা! চেহারার দিকে তাকানো যায় না। ওর পরনে টি শার্ট ও ক্রিম কালার ট্রাউজার। আব্বি এসব কোথায় পেল কে জানে। আইসের চোখ দুটো বন্ধ, কিন্তু আমি তার মধ্যেও মায়া খুঁজে পাচ্ছি। ছোট বাচ্চাদের মতো করে হালকা একটু ঠোঁট ফুলিয়ে রেখেছে। এই বুঝি কান্না করে দিবে। ডাক্তার, পেশেন্টের খেয়াল রাখবেন। প্রেসক্রিপশনে সব লিখে দিয়েছি। আমি এবার উঠছি। পায়ের ক্ষতটা একটু গভীর, কাঁচ জাতীয় কিছু দিয়ে কেটে গেছে। সাবধানে মলম লাগাবেন। আব্বি, রহমত ডাক্তারকে পৌঁছে দিয়ে এসো, তার যেন কোনো অসুবিধা না হয়। রহমত, আচ্ছা সাহেব। চলেন ডাক্তার সাব। ডাক্তার, আসসালামু আলাইকুম। আসছি, কোনো সমস্যা হলে কল করবেন। আমি 2 দিন পরে এসে পেশেন্টকে দেখে যাব। আব্বি, ওয়ালাইকুম আসো সালাম। ডাক্তার চলে যেতেই আম্মি আইসের সামনে গিয়ে বসল। ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। আমি থ মেরে পূর্বের জায়গায় দাঁড়িয়ে পলকহীনভাবে আইসের দিকে তাকিয়ে আছি। আব্বি নামাজ আদায় করতে মসজিদে চলে গেল। আম্মি, মেঘা তুই ওর পাশে বসো, আমি এশারের নামাজটা পড়ে আসি। আমি, আচ্ছা তুমি যাও, আমি বসছি। আম্মি, কোথাও যাস না ওকে একা ছেড়ে। আজ কিন্তু আল্লাহ ওর ওসিলায় তোকে বাঁচিয়ে রেখেছে। তোকে বিপদের হাত থেকে রক্ষা করতে আল্লাহ যদি আইসকে না পাঠাতো তাহলে এতক্ষণে আমার কোল খালি হয়ে যেত। আমি জানি। আজ সারাদিনে তুমি এই কথাগুলো না হলেও 20 বার বলেছ, যাতে করে আমার মুখস্থ হয়ে গেছে। আম্মি উঠে দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে আমাকে জিজ্ঞেস করল, আম্মি, ওর বাবা মা কোথায় তা জানিস মেঘা? আমি, না আম্মি, আইস কখনো নিজের বাবা মায়ের কথা আমাকে বলেনি। ওর বাবা মায়ের কথা জিজ্ঞেস করলেই রেগে যায়।
কেন তা আমি জানি না। তোমাকে তো বলেছি বিশাল বড় ফ্ল্যাটে ও একা থাকে। আম্মি তাহলে সুস্থ হওয়া অবধি আইস আমাদের কাছেই থাকবে। আমি আগামীকাল সকালে উঠেই নিজের বাসায় যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। একে আমি ভালো করে চিনি, কোথাও এক রাত থাকতে চায় না। আম্মি আমি জোর করে রেখে দিব বললেই হলো নাকি? ওকে যেতে দিল এ তো যাবে। ডাক্তার কি বলে গেল শুনলি না? ওর এখন 24 ঘন্টা বেড রেস্টে থাকতে হবে। সারা শরীরে জখমের দাগ, এত ব্যথা নিয়ে যে একটা দিন কিভাবে রয়েছে তা একমাত্র আল্লাহ জানে। ওর কারণে আল্লাহ তোকে ফিরিয়ে দিয়েছি। ওর যেহেতু বাবা মা কোথায় আছে তা আমরা জানি না, তাই আমাদের কাছেই ও ভালো থাকবে। আম্মি আমার কিন্তু এখন হিংসে হচ্ছে। আইস থাকা মানে তুমি ওকেই আমার থেকে বেশি আদর করবে, খাইয়ে দিবে, ওর যত্ন নিবে। আমি কিন্তু সহ্য করব না। আমার আম্মি আব্বির ভাগ আমি কাউকে দিব না। আম্মি এত হিংসুটে কবের থেকে হলি? ছেলেটাকে আল্লাহ মরণের হাত থেকে হেফাজত করেছে। আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত, তাহলে নিজেকে কখনই আমি মাফ করতে পারতাম না। সেদিন রাতে আমার ওকে যেতে দেওয়াই ঠিক হয়নি। আরে আম্মি রাগছো কেন? আমি তো দুষ্টুমি করলাম। তুমি নামাজ পড়তে যাও। তুমি এলে আমি নামাজে পড়তে যাব। আম্মি চোখ মুছে চলে গেল। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আইসের পাশে বসলাম। হাত পায়ের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, চোখের পাপড়িগুলো হালকা লালচে কালার, সিল্কি চুলগুলো একপাশে পড়ে আছে, এক হাত বুকের ওপর রাখা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি ওকে। ইচ্ছে করছে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে। তাই করলাম। জেগে থাকলে চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে থাকত, কারণ প্রায় সময় আমি এই কাজটা করি। কিছুক্ষণ পর টের পেলাম ঘুমের ঘোরেও আমার বাম হাতটা আলতো করে ধরে রেখেছে। এমনটা তো হওয়ার কথা নয়। এই ছেলেকে দিয়ে বিশ্বাসও নেই। সব সম্ভব এর দ্বারা। ছেলেটাকে আমার এখন অতিরিক্ত বেশি ভালো লাগছে। চোখ মুখে উপচে পড়া মায়া। দেখতে বেশ লাগছে। ওকে দেখতে এতটাই বিভোর ছিলাম। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম আমি বিবাহিত। আচ্ছা, কি হয়েছিল গত রাতে, যার জন্য আইসের এই অবস্থা? কোনো ভয়ানক কিছু কি? আধা ঘন্টা ধরে স্যুপের বাটি হাতে নিয়ে বসে আছি। আইস বাচ্চাদের মতো চোখ মুখ কুঁচকে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে, কারণ সে স্যুপ খাবে না। ওর কাছে এটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম খাবার। এটা নাকি বাচ্চাদের লেইয়ের মতো দেখতে। সুপ কোনো অ্যাঙ্গেল থেকে যে ওর কাছে লেইয়ের মতো লাগে আল্লাহ জানে। ওর কাণ্ড দেখে আমি হাসব নাকি কাঁদব বুঝতে পারছি না। কিন্তু হাত ব্যথা প্লাস বিরক্তি নিয়ে বসে আছি। আমি চুপচাপ সুপটুকু খেয়ে নে আইস। আইস ওয়াকছি। আমি খাব না। কিরকম বিচ্ছিরি দেখতে। এর স্বাদও বিচ্ছিরি। আমি তোকে কে বলেছে? আমি নিজ হাতে সবজি ও চিকেন দিয়ে তৈরি করে এনেছি। তুই নাকি সকালে ভাত খাবি না? আম্মি রুটি বানিয়ে দিতে চাইল তাও মানা করলি। এখন স্যুপ না খেলে আমি কি তোকে খালি পেটে ঔষধ খাওয়াবো? মর্জি না করে খেয়ে নে। আইস একদম জোর করবি না। টিকটিকি এনে তোর গায়ে ছেড়ে দিব।
আমি একদম ভয় দেখাবি না। তুই খাট থেকে নেমে তো দেখ। তোর পায়ের মধ্যে আমি বাড়ি দিব। আমি তাকে খেতে বলছি আর সে আমায় ভয় দেখাচ্ছে। তুই যে পায়ে বেশি ব্যথা পেয়েছিস সেটাই চিমটি মারবো এখন। মুখ বন্ধ করে খেয়ে নে। আইস নে, আমি মুখ বন্ধ করে আছি। খাইয়ে দে। আমি তোকে আমি কথার জন্য মুখ বন্ধ করতে বলেছি, খাওয়ার জন্য নয়। রেগে মেঘার কথায় চোখ বন্ধ করে মুখটাকে 7 রং করে একিয়ে বেঁকিয়ে আইস 1 চামচ স্যুপ মুখে নিল। মুখটাকে এমন করলো যেন মেঘা ওকে জোর করে করলার জুস খাইয়ে দিয়েছে। তারপর থু করে মুখের পুরো সুপটুকু মেঘার কোলের ওপর ফেলে দিল। আইস কি বাজে খেতে। আমি কিছুতেই খাবো না। তুই আমার সামনে থেকে এই স্যুপের বাটি নিয়ে সর। এই বিচ্ছিরি খাবারটার গন্ধও আমি সহ্য করতে পারছি না। আবার দেখতে হবে তোকে বানিয়েছে। ঠিকমতো হাত ধুয়ে বানিয়েছিলি তো? সবজি ধুয়ে কেটেছিস নাকি ওড়না দিয়ে মুছে কাজ চালিয়েছিস? মুরগির গোশতের কাঁচা গন্ধ পাচ্ছি, সাথে ডিমের বাজে ফ্লেভার। জলদি এটা নিয়ে সর, নয়তো আমি তোর ওপর বমি করে দিব। আমি কানের নিচে একটা মারবো হারামজাদা। মাছের আইস। তোকে অনেক দিন ধরে এই মাছের আইস নামে ডাকা হয় না। তুই যে আইস তাই গন্ধ পাস। ফাজিল বেটা। আমার কোলের ওপর তোর সুপটুকু ফেলতে হলো। খাচ্চর ছেমোরা। আবার বলে আমার ওপর বমি করবে। ওই তোর মুখে কি কিছু আটকায় না? আমার তো গা গুলিয়ে আসছে। আবার জীবনে আমার হাতে কিছু খেতে চাস? তোকে ভালো করে রান্না করে খাওয়াবো। শয়তান, বান্দর, কুমির। তুই জীবনেও ভালো হবি না। আমার পুরো জামাটা নষ্ট করে দিল। এখন আবার সব পাল্টাতে হবে। এত ভেজাল ভালো লাগে না। তোকে তো আমি পরে দেখে নিব। মাছের আইসটা। রেগে আমি এত কিছু বলার পরেও আইসের মাঝে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাই তুলছে, সাথে খুব মনোযোগ সহকারে নখ খুঁটছে। ওকে দেখে বোঝার উপায় নেই গতকাল ওর এমন একটা অবস্থা গেছে। আইস, ভালো চাস এখান থেকে ভাগ, নয়তো পুরো স্যুপ তোর মাথায় ঢেলে দিব। সারা শরীর আঠালো প্লাস বিচ্ছিরি গন্ধে তোর অবস্থা নাজেহাল। আমার আশেপাশে এরকম আঠার মতো লেগে থাকিস কেন? তোর নিজের কোনো কাজ নেই? যখন থেকে চোখ খুলছি তখন থেকে আমার রুমে ঘুরঘুর করছিস। তোর লক্ষণ আমার কাছে ভালো ঠেকেছে না। আমি রেগে 2 হাত কোমরে রেখে ঝাঝালো গলায় উত্তর দিলাম। শয়তানটা নিশ্চয়ই আজ ফোন দিয়ে এঁটেছে আমাকে জ্বালাবে। নয়তো এমন করার তো কোনো প্রশ্নই উঠে না। আমি দেখাইস একটুও ভালো হবে না কিন্তু। আমি যেচে এসে তোর রুমে বসে আছি না। আম্মি কিচেনে রান্না করছে। আমাকে তোর রুম থেকে বের হতে মানা করছে। নয়তো তোর এই বাদর চেহারা দেখার কোনো ইচ্ছে নেই আমার। আমি এখনই আম্মিকে বলছি তোর এখানে আমি একটুও থাকব না। আমাকে একবার ডেকে দেখিস খালি তুই। তোর নাক ভাঙ্গব তাহলে। আম্মি, কার নাক ভাঙ্গবি তুই মেঘা? আম্মি ডিমের প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। এবার আগে পরে কি হয়েছে তা না শুনে ইচ্ছে মতো আমাকে বিনা ডিটারজেন্টে ধুয়ে দিল। আইস, দেখেন না আম্মি, মাল্টি কালার আমার নাকি নাক ভেঙে দিবে।
আমি সুপটুকু খেতে চাইছি না বলে আমাকে কি বকা দিচ্ছে তা কি আপনি জানেন আম্মি? আমার মতো একটা ছোট বাচ্চা ওর কথা শুনে ভয় পায় তো বলেন। আপনি নেই বলে আমাকে যে কি শাসালো। আমার বাদর চেহারা নাকি ও দেখবে না? আপনার কারণে আমার রুমে আছে, নয়তো একটু উকি মারতেও আসতো না। এগুলো কি সহ্য করা যায় বলুন? আমি আজই বাসায় চলে যাব। মাল্টি কালার আমাকে একটুও দেখতে পারে না। আমার সাথে খারাপ ব্যবহার করে, ন্যাকামো করে। আমি আম্মি মেঘা, সত্যি তুই ছেলেটার সাথে এমনটা করতে পারলি? তুই ভুলে গেলি কি করে আইসের কারণে তোকে আল্লাহ বিপদমুক্ত করে দিয়েছে, এখনই ছেলেটার সাথে এমন করিস? আরও তো দিন পরেই আছে। তুই কবে বদলাবি? আম্মি তুমি আমার কথা না শুনে রায় দেওয়া শুরু করলে। তুমি জানো আইস কি করেছে? ও আমার জামার মধ্যে শশস আমাকে পুরো কথা বলতে না দিয়ে ধমকে উঠল আম্মি। এখন সব দোষ আমার। আম্মি চুপ কর তুই। ছেলেটার সাথে তুই কি কি করতে পারিস তা আমার বোঝা হয়ে গেছে। এই জন্য রাতের বেলা ওর সাথে হিংসা করছিলি। আইস ঠিক বলেছেন আম্মি। আমার সাথে কিরকম ব্যবহার যে করল। চোখ দুটো পেতনির মতো উল্টিয়ে পাল্টিয়ে আমাকে ভয় দেখাচ্ছিল। আমি তোকে তো আমি রেগে তেরে এসে। আইস আম্মি দেখছেন। আম্মি একদম ওর ধারের কাছে আসবি না। আমি মাছের আইস, তোর কপালে মার আছে। আমকে ইচ্ছে মতো কথা শুনিয়ে জামায় স্যুপ ফেলে দিয়ে আম্মির কাছে ভালো সাজছিস। আমার নামে আম্মির কানে বিষ দিচ্ছিস। শোধটা তোলা রইল, সুদ সহ আসল ফেরত দিব। আম্মি পরে শোধ নিস। এখন কিচেনে গিয়ে তরকারি নাড়া দিয়ে আয়, নয়তো পুড়ে যাবে। আর তরকারি যদি পড়ে তাহলে তোর খবর আছে। আইস বাবা, হা করো তো দেখি। আমি তোমাকে ডিম দুটো খাইয়ে দেই, চুপচাপ খেয়ে নিবে। আমি হুম, যত পারো খাইয়ে দেও। এখন তোমার ছেলেকে পেয়েছ না? আমি তো আর কেউ না, সব তোমার ছেলে। থাকো তুমি তোমার ছেলে নিয়ে, আমি এ বাড়ি থাকছি না। আব্বি আজ আসুক অফিস থেকে, তোমার নামে আমি নালিশ করবই করব। মাছেলে মিলে সারাদিন ন্যাকামো করে আমার মেজাজ গরম করে দিবে। ধুর, ভালো লাগে না কিছু। ব্যাঙের মাথা, থাকবো না আর এখানে। জোরে জোরে পা ফেলে নিজের রুমে চলে এলাম। অনেক কান্না পাচ্ছে। আইস থাকলেই আম্মি আমার সাথে এমন করে, আমার কথা ভুলেই যায়। দরজা আটকে রুমের মধ্যে থুম ধরে বসে আছি। আজ সারাদিন রুম থেকে বের হব না। থাকুক সে তার ছেলেকে নিয়ে, আমার কি। অন্যদিকে আইস মুখটাকে গোমরা করে ফেলল। মেঘা ওর জ্বালাতনগুলো মিস করছিল বলে আইস ওকে এভাবে জ্বালালো। কিন্তু মেঘা যে এতটা মন খারাপ করবে তা ও ভাবতে পারেনি। টেবিলে তাকিয়ে দেখতে পেল স্যুপের বাটিটা সেখানে। আইস, আমার বউয়ের সাথে এমনটা করা ঠিক হয়নি। আজ একটু বেশি হয়ে গেল। নিশ্চয়ই অনেক মন খারাপ করেছে। মনে মনে বিড়বিড় করে আমাকে বকছে আর চোখের পানি মুছছে। আমি স্পষ্ট ওর নাক টানার আওয়াজ শুনতে পাচ্ছি। বাড়াবাড়িটা অনেক হয়ে গেল। এবার আমার বউয়ের রাগ ভাঙাতে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। তারপরেও ওর রাগ ভাঙে কিনা সন্দেহ আছে। চুপচাপ সুপটুকু খেয়ে নিলে এত কিছু হতো না। কিন্তু আমার তো স্যুপ একটুও পছন্দ না। সেটা জেনেও মেঘা কেন স্যুপ করে আনল? তাই তো আমিও এরকম করলাম।
ধুর, এখন আফসোস করা ছাড়া অন্য কোনো উপায় খুঁজতে হবে। কিছু সময় ভেবে পেয়ে গেছি। আমার বউ টিকটিকি ভয় পাই, আর এই টিকটিকি নিয়েই আমি ভয় দেখিয়ে রাগ ভাঙাব। শয়তানি বুদ্ধি তো কম নেই আমার মাথায়। বউ আমার আরো জ্বালাতন সহ্য করার জন্য রেডি হও। মনে মনে, জাউদা, কি হয়েছে বাবা? মিটমিট করে হাসছ যে? আইস, কিছু না আম্মি। মেঘা যে রাগ করল। জাউদা, ওর রাগ এই আছে এই নেই, তা নিয়ে তুমি চিন্তা করো না। একটু পর সব ভুলে দেখবে চলে এসেছে। তোমার কিছু লাগলে আমাকে ডেকো, কোনো সংকোচ করবে না। যা লাগবে বা যা খেতে মন চাইবে নিজের আম্মি মনে করে বলে দিবে। আমাকে যেতে হবে। নিশ্চয়ই রাগ করে গাল ফুলিয়ে নিজের রুমের দরজা আটকে বসে আছে। ওই দিকে তরকারি বোধহয় পুরোটা পুড়ে গেল। আমি আসছি, কিছু লাগলে বলো। আইস, আচ্ছা আম্মি। জাউদা ইসলাম রুম থেকে বের হয়ে গেলেন। আইসকে জোর করে ডিম খাইয়ে দিয়ে গেছেন। ডিমের গন্ধ ওর নাক মুখ ছিটকে আসছে। ডিম খেতে পারে না, তারপরেও ভদ্র ছেলের মতো শাশুড়ি মায়ের কথা রাখতে নাক বন্ধ করে খেয়ে নিয়েছে। তবে এখন মনে হচ্ছে ভেতর থেকে সব বের হয়ে আসবে। আইস মাথাটা খাটের সাথে হেলিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। ওর ভীষণ খুশি লাগছে। কিছুদিন মেঘার সামনে সশরীরে থাকবে তাই। অঙ্গরাজ্য। ইশালের ডান কাঁধের নিচের কিছুটা অংশে বিশাল বড় একটা ক্ষত। তলোয়ারের ধারালো মাথা ঢুকে অনেকখানি মাংস উঠে গর্ত হয়ে আছে। সেই ক্ষতস্থান রাজা নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছে। টেবিলের আশেপাশে বিভিন্ন গাছগাছালির শিকড়, বাকল ও বিভিন্ন রঙের কাচের শিশি। শয়তান তাড়াতাড়ি মরে না। তাহলে ইশাল কেন এত তাড়াতাড়ি মরবে বলুন? কৌশল করে কাপুরুষের মতো পেছনে থেকে আইসকে আঘাত করেছে, যাতে করে আইস আঘাতটা বেশি পেয়েছে। আইস শুধু ওর বুকে একটা তলোয়ার দিয়ে খোঁচা মারতে পেরেছে। ইশাল রাগে ফুঁসছে। এই ছেমোরা হেরে এসে শুধু সাপের মতো ফোঁস ফোঁস করতে পারে, আর কিছু নয়। কাটা জায়গায় ছোট একটা সুই গেঁথে রয়েছে। রাজা সেটা হাত দিয়ে টেনে তুলল। ইশাল ব্যথায় আহ করে উঠল। তারপর তার পিতার দিকে চোখ গরম করে তাকাল। রাজা পারো তো এই একটা কাজই, কথায় কথায় সাপের মতো ফোঁস ফোঁস করতে, আর আমার সাথে বেয়াদবি করতে। কাজের কাজ একটাও তোমার দ্বারা সম্ভব নয়। তোমার হাতের ফাঁক দিয়ে কত বড় একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল। তুমি কি তা জানো? তোমার বোকামির কারণে এবারও জানে বেঁচে গেল মেঘপুত্র। একটা কাজও মনোযোগ দিয়ে করতে পারো না। কাজে সফল হওয়ার আগেই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাও। যেই কাজে লাফাও সেই কাজে হেরে বসে থাকো। চোখ গরম করে লাভ নেই। তোমাকে আমি ভয় পাই না। ইশাল আবরার আওসাফ আইস। ওকে আমি ছাড়ব না। ও এবারও আমার চোখে ফাঁকি দিয়ে পার পেয়ে গেল। এর ফল খুব বাজেভাবে দিতে হবে ওকে। আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারব না। এবার কিছু সময়ের জন্য পৃথিবীতে যাব না, বরং কয়েক মাসের জন্য যাব। স্থায়ী একটা পরিচয় ও জায়গা খুঁজতে হবে। কোনো বড়লোকের আদরের দুলালকে সরিয়ে তার জায়গা নিব। রাজা, তোমার বারবার হেরেও লজ্জা করে না পুত্র? তুমি আবারও পরিকল্পনা করছো?
তোমার ওই গোবর মাথায় বুদ্ধি কবে খুলবে? নিজেকে যে কি মনে করো তুমি? আমার নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করে। প্রতিবার এত ভালো ভালো সুযোগগুলো তুমি নষ্ট করে আসো। তুরিমি যদি আমার পুত্র না হতে তাহলে এতদিন তোমাকে শুলে চড়াতাম। ঈশাল মুখ সামলে কথা বলুন, নয়তো আমি ভুলে যাব আপনি আমার পিতা। এত বড় বড় কথা না বলে নিজে পারেন না পৃথিবীর বুকে পা ফেলতে? সেই সাহস তো নেই। পারেন শুধু আমার উৎসাহ দমিয়ে দিতে। মাঝে মাঝে মনে হয় আইসের বদলে আপনাকে প্রথমে মারতে পারতাম। তাহলে নিজের মাথা ও মনটাতে কোনো বুড়োর চাপ থাকতো না। একবার শুধু পুরো মেঘরাজ্য ও কন্যাকে আমার হতে দিন, তারপর আপনার হিসাব আমি একে একে নিব। দাঁতে দাঁত চেপে দরজার সামনে দাঁড়িয়ে মন্ত্রী তাদের পিতাপুত্রের মনমালিন্য দেখছিল। মাঝে মাঝে মন্ত্রী আসলেই বুঝতে পারে না এরা সত্যি কি বাবা ছেলে। নিজেদের মধ্যে একদম বনে না, একে অপরের সাথে কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকে। একজন অপরকে পিনিক না মেরে কোনো কথা বলতেই পারে না। কিন্তু মূর্খরা জানে না নিজেদের মধ্যে ঝামেলা নিয়ে কেউ পরিকল্পনায় সফল হতে পারে না। মন্ত্রী শান্ত হও পুত্র, শান্ত হন মহারাজ। আপনারা কোনো কারণ ছাড়াই নিজেদের মধ্যে ঝামেলা করেন, যার কোনো প্রয়োজন নেই। শুধু নিজেদের মধ্যে মনমালিন্য ছাড়া অন্য কিছু তৈরি করে না। রাজা বেয়াদব ও অকর্মা পুত্র থাকলে কি অন্য কোনো চিন্তা করতে পারি মন্ত্রী? ঝামেলা করব না কেন? সব ঝামেলার উৎপত্তি তো আমার একমাত্র পুত্র। ছোট থেকে দু চারটা কষিয়ে গালে মারতে পারতাম, তাহলে আজ আমার কথা শুনত। নিজে নিজে কোনো পাকামো করত না। এই ছাগলের 3 নাম্বার বাচ্চার জন্য সব পরিকল্পনায় পানি পড়ে যায়। ঈশাল মুখ বন্ধ করুন পিতা, আমি আর সহ্য করতে পারছি না। মন্ত্রী মশাই আপনার রাজাকে মুখ বন্ধ করতে বলুন, নয়তো আমি যে তাকে কি করব আমি নিজেও জানি না। রাজা এতক্ষণ তোমার প্রয়োজন ছিল তাই চুপ হয়েছিলে। যেই ঔষধ লাগানো শেষ করলাম অমনি চটাস চটাস মুখের বুলি বের হয়ে গেল। কি ভাবো তুমি নিজেকে? আমি তোমার সব কথা শুনব? কিছুতেই নয়। আমি অঙ্গরাজ্যের রাজা, কারো কথা মতো সে চলে না। নিজের যথেষ্ট বুদ্ধি আছে তার। তোমার কোনো কথা মানতে বা শুনতে আমি বাধ্য নই। ঈশাল অনেক সময় সহ্য করলেও এখন আর পারল না। চোখের ইশারায় রাজাকে শূন্যে তুলে দূরে ছুঁড়ে মারল। তারপর রাগে চোখ থেকে আগুন ছুঁড়ে মারল রাজার দিকে। রাজার পোশাকে আগুন ধরে গেল। মন্ত্রী শত চেষ্টা করেও রাজার পোশাকের আগুন নিভাতে পারল না। ঈশাল তখন রাজাকে রাজবারান্দা দিয়ে নিচের ছোট জল দিঘিতে ফেলে দিল। তারপর রাগে গজগজ করতে করতে ভেতরের দিকে চলে গেল। পানি থেকে উঠে একটা শয়তানি হাসি দিল মেঘরাজ্যের সেনাপতি রাকিন। কারণ এতক্ষণ রাজার রূপে সে ছিল। মনে মনে খুব খুশি হয়ে নিজের রাজ্যের দিকে পাড়ি দিল। খুব সাবধানে। অঙ্গরাজ্যের রাজ্যে ঢুকে রাজাকে কিছু সময়ের জন্য ঘুম পাড়িয়ে নিজে রাজার রূপ নিয়ে গিয়েছিল ঈশালের কাছে। বাপবেটার মধ্যে বেশ মজবুত এক দ্বন্দ্ব বাজিয়ে এসেছে সে। অথচ যেখানে রাজা কিছুই করেনি। অদৃশ্য হয়ে জলদি অঙ্গরাজ্য ছাড়ল রাকিন। মেঘপুত্রকে তো সুখবরটা দিতে হবে, কারণ পুরো পরিকল্পনাটাই ছিল আবরার আওসাফ আইসের। মেঘরাজ্য
উঁচু টুলের মতো দেখতে একটা বস্তুর উপর বিশাল বড় একটা পাত্র। পাত্র ভর্তি হালকা আকাশী কালার স্বচ্ছ পানি। দেখতে সমুদ্রের পানি মনে হলেও তা নয়। পানির ওপর গোলাপের পাপড়ি ছিটানো। পাত্র ঘিরে দাঁড়িয়ে আছে রাজা, রানী, মন্ত্রী ও সেনাপতি রাকিন। রাজা খুব বেশি চিন্তিত তার পুত্রের প্রাণ নিয়ে। তবে সবাই এখন দেখতে চাইছে সেদিন উত্তরের ভয়ানক জঙ্গলে কি হয়েছিল। কারণ ইশালের থেকে আইসের শক্তি বরাবরের মতোই বেশি। তারপরেও আইস কেন এত আঘাত পেল? পানি ভর্তি পাত্রের মধ্যে এখন দম করে ফু দিল এই সেখানে তারা সেদিনের ঘটনা দেখতে পাবে। সবার মনটা আনচান করছে। রাজা, সেনাপতি রাকিন, জলদি করে পানিতে দম করো, নয়তো পানির রং কালো হতে শুরু করবে। আমরা কিছুই দেখতে পারব না। রাকিন, আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি থাকতে কিছুই হবে না। পানিতে দম করার আগে আমার এখানে আরো একটা গোলাপের পাপড়ি ছিটাতে হবে। পাপড়ি কম হয়ে গেছে। রানী, আমার সোনার টুকরো পুত্রের সাথে কিরকম করল শয়তানটা। ওর ভালো জীবনেও হবে না। আল্লাহ সব দেখছেন উপরে, তিনি এর বিচার নিশ্চয়ই করবে। আল্লাহ রক্ষা করেছে বলে আজ আমার কোল খালি হয়নি। যাকে আল্লাহ বাঁচাতে চায় তাকে কি অন্য কেউ ক্ষতি করতে পারে? মহান রাব্বুল আলামিন, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। তুমি আমার মানিককে আমার কোলেই রেখেছ। মন্ত্রী, তুমি কিভাবে চিন্তা করতে মানা করো রাকিন? বেলা শেষ হয়ে এলে এই পানির রং কুচকুচে কালো হয়ে যাবে। তাতে আমি শতভাগ নিশ্চিত। সেই পানির থেকে এক প্রকার বিষাক্ত কালো ধোঁয়া ছাড়তে থাকবে, যেটা সারা রাজ্যকেও গ্রাস করবে। তুমি ভুলে যেও না, এটা কোনো রাজ্যের পানি। এটা অঙ্গরাজ্যের জলদিঘির পানি। ওদের পানির মধ্যেও কালা জাদু করা আছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা ভালো থাকবে। সেই সময়ের আগে যদি তুমি কাজ সম্পন্ন করতে পারো তাহলে মঙ্গল, নয়তো সারা রাজ্যে কালো আধার নেমে আসবে। গোলাপের পাপড়ি সাবধানে ব্যবহার করো, এইটা কিন্তু প্রচুর বিষাক্ত। সেনাপতি রাকিন অঙ্গরাজ্য থেকে ফেরার সময় একটা কাচের বোতল ভর্তি করে জলদিঘির থেকে পানি নিয়ে এসেছে। তাছাড়া গোলাপ ফুলও সেই রাজ্যের বাগান থেকে তুলে এনেছে, কারণ সেখানকার সব কিছুতেই কালা জাদু করা আছে। পুরো রাজ্যটাই তো কালা জাদুই ঘেরা। কিন্তু পূর্বের ঘটনা দেখতে অঙ্গরাজ্যের পানি ও গোলাপ ছাড়া হবে না। জীবনের ঝুঁকি জেনেও সে এই দুটো জিনিস অঙ্গরাজ্য থেকে নিয়ে এসেছে। আরেকটা গোলাপের পাপড়ি ছিটিয়ে রাকিন পানিতে দম করল। ধীরে ধীরে পানিটার রং বিবর্ণ হয়ে ধোয়ার কুণ্ডলী পাকাতে শুরু করল। পানির মধ্যে সেদিনের ঘটনা স্পষ্ট দেখা যেতে লাগল। চলুন আমরাও দেখে আসি, কি হয়েছিল সেদিন। উত্তরের ভয়ানক জঙ্গল। ইশাল উল্টো দিকে ঘুরে শয়তানি হাসি দিচ্ছে। তার পরিকল্পনা মাফিক সব কাজ সম্পন্ন হয়েছে। ঠিক তখনই ওর পেছনে এসে মেঘপুত্র দাঁড়াল। পরনে তার হালকা আকাশী কালার রাজকীয় পোশাক। কোমরের বন্ধনীতে স্বর্ণের তলোয়ার কোষবদ্ধ। চোখ মুখ তার রাগে লাল হয়ে আছে। মনে হচ্ছে সামনে যা পাবে তাই ধ্বংস করে দিবে। ইশাল, স্বাগতম মেঘপুত্র আবরার আওসাফ আইস। আমার দুনিয়ায় তোমায় স্বাগতম। আইসের রাগে নাকের ডোগা লাল হয়ে আছে। কান দুটো দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। আইস রাগে সামনে এগিয়ে আসতে নিলেই ইশাল ওর চারিদিক দিয়ে অদৃশ্য শক্তি দিয়ে ঘিরে দিল।
যেহেতু আকাশে চাঁদ নেই তাই আইস একটু ফুরবল হয়ে পড়েছে। ঈশাল সামনে এগিয়ে এলো। ঈশাল আবরার আওসাফ একটা ইসলামিক নাম, যার অর্থ ন্যায় গুণাবলী। তা ন্যায়ের প্রতীক আবরার সাহেব রাগে কি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন নাকি? আকাশের দিকে একটু নজরও দেননি। নিজের প্রিয়তমাকে সাপে কেটেছে বলে একটু দেরি না করেই কোনো দিকে নজর না দিয়ে সোজা উত্তরের ভয়ানক জঙ্গলে চলে এসেছে। অবাক করা কাণ্ড। আমার চোখ তো বিশ্বাস হচ্ছে না। আমি মেঘরাজ্যের পুত্রকে আমার অধীনের জঙ্গলে দেখছি। আইস, সাহস থাকলে আমার সাথে মোকাবিলা কর। কাপুরুষের মতো অদৃশ্য শক্তি দিয়ে আটকে রেখেছিস কেন? তোর মৃত্যু আমার হাতেই আল্লাহ লিখে রেখেছে। আজ হয় তোকে মারব নয়তো নিজে মরব। ঈশাল, ভুল বললি তুই আইস। তোর মৃত্যুটা আমার হাতে লিখে রেখেছে। আজ তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তোকে মেরে মেঘকন্যাকে নিজের করে ফিরব পৃথিবীর থেকে। তোর শরীরে এখন আমার পোষা সাপ রিহিসের বিষ আছে, তাই তোর ওপর আমি নিজের শক্তি ব্যবহার করতে পারব। আইস, তোর রিহিসের বিষ আমাকে কোনো কাবুই করতে পারবে না। আমি এতটা বোকা নই, সেই বিষ এখনো নিজের শরীরে রেখে দিব। পুরো জঙ্গলটা তোর অধীনে হতে পারে, কিন্তু পুরো পৃথিবীটা আমার মাওলার অধীনে। সে যদি আমাকে বাঁচাতে চায়, তোর মতো একটা পুচকে শয়তানের কোনো ক্ষমতা নেই আমাকে মারার। ঈশাল রেগে ওর তলোয়ার কোষমুক্ত করে আইসের গলায় ধরল। তাতে আইস বিন্দুমাত্র বিচলিত হল না, বরং উচ্চবরে হাসতে লাগল। ওর হাসি দেখে ঈশাল কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। সেই সুযোগে আইস ওর শক্তি দিয়ে নিজেকে ঈশালের থেকে ছাড়িয়ে নিল। নিজের কোমর বন্ধনী থেকে তলোয়ার বের করে দুজনে যুদ্ধ আরম্ভ করল। বেশ কিছু সময় তলোয়ার ঠোকাঠুকির পর ঈশাল হেরে মাটিতে পড়ে গেল। সেই সুযোগে আইস ওর সামনে গিয়ে ওর গলায় তলোয়ারের ধারালো মাথা দিয়ে ওর গলায় চেপে বসল। তার আগে ঈশালের বুকের ডান কাঁধের নিচের কিছুটা অংশে তলোয়ারের মাথা অনেকটা অংশ বসিয়ে দিয়েছে। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আইস, আমাকে হারানো কি এত সোজা নাকি? আমি নিজেকে সব দিক থেকে প্রস্তুত করে এসেছি। তাছাড়া আল্লাহ তো আমার সাথেই আছে। তার দরবারে হাত তুলেই আমি এখানে এসেছি। তিনি আমার জন্য যা ভালো মনে করবেন তাই করবেন। চাঁদের আলো নেই বলে আমার শক্তি নেই এমনটা যদি ভাবিস, তাহলে অনেক বড় ভুল ভেবেছিস। ঈশাল সুযোগের অপেক্ষায় রয়েছে। আশেপাশে তাকিয়ে নিজের কাছে শুকনো বালির দেখা পেল। যখনই আইস সামনে এসে ওকে আঘাত করবে, সেই মুহূর্তে ঈশাল ওর চোখে দুই হাত ভর্তি করে বালি ছুঁড়ে মারল। জঙ্গলটা পুরোটা ঝুরঝুরে বালিতে ভর্তি। আইস তলোয়ার ফেলে নিজের চোখ ডলতে আরম্ভ করল। ঈশাল পেছনে থেকে ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। আইসের সারা শরীর তলোয়ারের আঘাত করল। আইস এখনো চোখ ডলছে, চোখে কিছু দেখছে না। আইস, কাপুরুষের মতো পেছনে থেকে আঘাত করছিস কেন? ঈশাল, পেছনে থেকে করছি নাকি সামনে থেকে, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা, তোকে আমি আঘাত করতে পেরেছি। ঈশাল ওর মুখে অনেকগুলো নখের আঁচড়ও বসিয়ে দিল। আইস পেছনে পেছাতে গিয়ে ধারালো কাঁচের সাথে বেজে পা কেটে ফেলল। কাঁচের টুকরোগুলো ঈশাল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। আইস পা ধরে বসে পড়ল, কিন্তু তারপরেও ঈশাল থামল না। একের পর এক আইসকে আঘাত করতেই থাকলে।
সে বেশ উপভোগ করছে আইসকে হামলা করতে। একসময় আইস মাটিতে ঢলে পড়ল। ইশাল সামনে গিয়ে আইসপর নিঃশ্বাস পরীক্ষা করল। আসলে আইস মরার ভান করে পড়ে আছে। ইশাল এত তাড়াতাড়ি মরে গেল। নিঃশ্বাস চলছে না কেন? আমি তো এখনো মন মতো মারতেই পারিনি। সামান্য কয়েকটা আঘাতে মেঘপুত্র আবরার কপকাত। অবিশ্বাস্য ব্যাপার। আইস এত সহজ নয় আমাকে মারার। কথাটা বলেই আইস হাত ভর্তি করা বালি ইশালের চোখে ছুঁড়ে অনেক কষ্ট করে পেছনের দিকে সরে এলো। একটা মোটা গাছের আড়ালে গিয়ে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে রইল। সারা শরীর রক্তের বন্যা বসে যাচ্ছে। চোখ দুটো লাল হয়ে গেছে। পায়ের থেকে অনর্বত রক্ত পড়ছে। আইসের শরীরে কোনো শক্তি নেই। ইশাল চোখ খুলে আইসকে পেল না। কিছু সময় এদিক সেদিকে খুঁজে হয়রান হয়ে গেল। তারপর রেগে নিজের রাজ্যে চলে গেল। আইস ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। গোটা একদিন আইস অজ্ঞান অবস্থায় ছিল। যখন জ্ঞান ফিরল তখন বিকাল গড়িয়ে যাচ্ছে। সেনাপতি রাকিন আইসের খোঁজে মেঘরাজ্য থেকে সেই জঙ্গলে চলে এলো। অনেক সময় খোঁজার পর আইসের গোঙানির শব্দ পেয়ে ওর কাছে ছুটে এলো। তারপর ওকে ধরে ধরে মেঘাদের বাসার সামনে রেখে চলে গেল। রাকিন ভেতরে ঢুকতে চেয়েছিল, কিন্তু আইস মানা করে দেয়। আসার সময় দুজন মিলে বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব বানানোর ফন্দি এঁটে নিল। সেই ফন্দিতেই রাকিন অঙ্গরাজ্যে গিয়ে রাজার রূপ নিয়ে দ্বন্দ্ব বাঁধিয়ে ফিরেছে। পুরো বিষয়টা পানির পাত্রে দেখে উপস্থিত সবার রাগ উঠে গেল। কারণ ইশাল কাপুরুষের মতো পেছনে থেকে হামলা করেছে। আর এটা কোনো যুদ্ধ নিয়ম নয়। তবে অন্যদিকে সবাই খুশি যে তাদের মেঘপুত্র এখন সুস্থ আছে, ভালো আছে। রানী আঁচলে মুখে ঢেকে কান্না করছে। আল্লাহ তার পুত্রকে কত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে তা সে নিজ চোখে দেখল। এক পলক পুত্রকে দেখার জন্য তার মনটা উতলা হয়ে পড়ল। তার ইচ্ছে করছে পৃথিবীতে ছুটে গিয়ে নিজের সন্তানের সেবা করতে। কিন্তু তিনি নিরুপায়। চাইলেও এখন পৃথিবীতে যেতে পারবে না। গেলে যে তার পুত্র ও পুত্রবধূর ক্ষতি হতে পারে। সে মা হয়ে তা কি করে হতে দিতে পারে? চোখ খুলতেই নিজেকে ঘন কালো জঙ্গলে আবিষ্কার করলাম। মাঝারি সাইজের একটা গাছের সাথে শক্ত দড়ি দিয়ে বাঁধা আমি। চারিদিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। অসংখ্য কালো কুচকুচে বিষাক্ত সাপ কিলবিল করছে। আমি যেই গাছের সাথে বাঁধা তার 4-5 হাত দূর পর্যন্ত গোল দাগ টানা। সেই দাগের বাইরে সাপগুলো। আশ্চর্যের বিষয় হল কোনো সাপ ওই গোল দাগ ভেদ করে আমার কাছে আসছে না। তারা তাদের গণ্ডির মধ্য আছে। শরীর নিস্তার হয়ে আসছে। কাপা কাপা গলায় থেমে থেমে চিৎকার করে উঠলাম, আমি কেউ কি আছেন? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? আমি বাসায় যাব। আমার আম্মির কাছে যাব। আমাকে যেতে দিন। আমার কথাগুলো বারবার প্রতিধ্বনি হয়ে বাতাসের সাথে মিলিয়ে গেল। কিন্তু কারো কানে পৌঁছালো বলে মনে হলো না। আমার চিৎকার শুনে সাপগুলো খুব তীক্ষ্ণ নজরে আমার দিকে তাকালো। কিরকম অদ্ভুত দেখতে সাপগুলো। চোখ দুটো টকটকে লাল, বিষ দাঁত দুটো একটু বেশি বড়, যার কারণে মুখের বাইরে চলে এসেছে। মাঝে মাঝে সারা শরীর আলোতে ঝলকানি দিচ্ছে।
আমার ভীষণ ভয় করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঢোক গিলে গলা ভিজাতে চাইলাম, কিন্তু কাজ হলো না। আমি পানি। একটু পানি দিতে পারবেন? আমাকে একটু পানি দিন না। আমার সারা শরীর ফুরবল হয়ে পড়ছে। এক ফোঁটা পানি হলেও চলবে। আমি আর পারছি না। কেন কষ্ট দিচ্ছেন আমাকে? এবারও কথা বাতাসে মিয়ে গেল। কলেজ থেকে ফেরার পথে পেছনে থেকে কেউ আমার মুখের সামনে স্প্রে জাতীয় কিছু একটা নাকের সামনে মারল। আমি ঢুলে নিচে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে ঘন জঙ্গলে পেলাম। আশিস আমাকে বারবার মানা করেছিল আজ কলেজে যেতে না। আমি ওর কথা তোয়াক্কা না করে একরকম জিদ করে গিয়েছিলাম কলেজে। জিদের ফলটা এখন বের হচ্ছে। বেশ কিছু সময় পর আমি শুকনো পাতার মরমর আওয়াজ পেলাম। চোখ পাতা দুটো ছোট হয়ে আসছে। ধীরে ধীরে বোধ শক্তি হারিয়ে ফেলেছি। তবুও জোর করে চোখ দুটো মেলে রাখলাম। যেদিক থেকে শব্দ আসছে সেদিকে তাকালাম। আমি একজন কালো অদ্ভুত পোশাক পরিহিত ব্যক্তিকে আমার দিকে আসতে দেখলাম। সে আমার সামনে এসে দাঁড়াল। মুখে তার অদ্ভুত দেখতে মাস্ক। মাস্কের পুরোটা সাপের ডিজাইন। চোখ দুটো গাঢ় হলুদ। পরনে রাজপুত্রের পোশাক। পেছনে বিশাল পর্দা ঝুলছে। কোমরে তলোয়ার কোষবদ্ধ। আমার ইচ্ছে করছে নিজেকে চিমটি মারতে। ফুটবল শরীরে উল্টো পাল্টা দেখছি না তো, কিন্তু হাত দুটো তো গাছের পেছনে বাঁধা। এখন পৃথিবীতে কোনো রাজা শাসন করে না, তাহলে রাজপুত্র আসবে কোথা থেকে? ঈশাল কেমন আছো মেঘকন্যা? আহারে, আমার হবু বউটার অনেক কষ্ট হচ্ছে। কি আর করার বলো? তোমাকে ভালো করে আনতে চাইলাম, তুমি তো মানা করে দিল। তাই বাঁকা পথে নিয়ে এলাম। আমার কথা না শোনার যদি এটা তোমার শাস্তি। সমস্যা নেই, এখন একটু কষ্ট করো। বিয়ের পর আদর করে পুষিয়ে দিবনে। ইস, মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। খুব শীঘ্রই তোমাকে আমাদের রাজ্য নিয়ে যাব। তবে তার আগে তোমার বর্তমানের স্বামীকে তো মারতে হবে। ওকে না মারলে তোমাকে তো আমি হাসিল করতে পারবো না। আমার চোখ বন্ধ হয়ে আসছে। তখনই মুখের মধ্যে লোকটা পানির ঝাপটা মারল। চমকে তার দিকে তাকালাম। তিনি বাজ পাখির নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। খুব কষ্ট করে বললাম, আমাকে একটু পানি দিবেন? আমার বড্ড তৃষ্ণা পেয়েছে। আমার গলা শুকিয়ে গেছে। আমার কথা শুনে সে হো হো করে হেসে উঠল। মনে হচ্ছে আমি খুব মজার একটা জোকস বলেছি। জঙ্গল কাঁপানো হাসি থামিয়ে আমার সামনে এসে দুই হাত দিয়ে মুখ চেপে ধরল। ঈশাল, খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্ট। তোমাকে তো কষ্ট দিতেই এখানে এনেছি আমার রানী। তোমার কষ্ট টের পেয়ে তোমার নাগর ছুটে আসবে, আর তাকে আমি মেরে এই জঙ্গলে পুঁতে দিব। তোমার শ্বশুর শাশুড়ি কান্নার জন্য মেঘপুত্রের লাশটাও পাবে না। আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না, তাহলে আমি আপনাকে ছাড়ব না। ঈশাল, তুমি তো বিয়েই মানো না, এখন আবার স্বামীর জন্য ভালোবাসা উথলে পড়ছে কিভাবে? বিষয়টা অনেক আকর্ষণীয়।
আমার বউ আমার সামনে আরেকজনের নাম নেয়, তা কি আমি মেনে নিব বলো? চুপচাপ আমায় বিয়ে করতে রাজি হয়ে যাও। আমি কোনো ঝামেলা করব না। আমি বিবাহিত। আমি বিয়েটা মানি কিংবা না মানি, আমার বিয়ে হয়েছে। যার সাথে হয়েছে সে আমার স্বামী। আমি তাকে তালাকনামা দেইনি, কিংবা সেও আমায় দেয়নি। আল্লাহর হুকুমে আমাদের বিয়ে হয়েছে। আপনি কি জানেন, প্রত্যেক নরনারীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে? ঈশাল গলার তেজটা একটু বেশি বেড়ে গেল মনে হল। এতক্ষণ তো ক্ষীণ শোনা যাচ্ছিল। একদম উঁচু গলায় কথা বলবে না, তাহলে কিন্তু ভুলে যাব তুমি কে। মুখ ছেড়ে দিয়েছে অনেক আগে, এবার এগিয়ে এসে আমার গলা চেপে ধরল। আমার চোখ মুখ উল্টে আসছে, সবকিছু অন্ধকার দেখছি। কিছু সময় পর সে আমাকে ছেড়ে দিল। ঈশাল এটা শুধু একটু ঝাপসা দেখিয়ে দিলাম। ভালো থেকো। আমার আবার তোমার মেঘপুত্রের আদর যত্নের জন্য ব্যবস্থা করতে হবে। একবার তো মরতে মরতে বেঁচে গেছে, এবার বাঁচতে পারবে না। আমি বাঁচতে দিব না। একদম পালানোর চেষ্টা করো না, যদিও তুমি তোমার শক্তি কাজে লাগাতে পারো না। তারপরেও সাবধানের মার নেই। এই যে সাপগুলোকে দেখছ, তুমি এই গোল দাগের বাইরে গেলেই তোমাকে দংশন করবে, কিন্তু এই গোল দাগের ভেতরে কখনো প্রবেশ করবে না। আমি ফিরে এসে তোমাকে কোলে করে নিয়ে যাব। এখন একটু আরাম করো। আগামীকাল তো আবার আমাদের বিয়ে। আমি মরে যাব তাও তোর মতো কাপুরুষকে বিয়ে করব না। আমার স্বামী আছে। বিয়ে জীবনে একবারই হয়, 1000 বার নয়। ঈশাল আচ্ছা, তুমি কি জানো তোমার স্বামীকে? ওহ, তুমি জানবে কি করে? তুমি তো তখন নিজের মধ্যে ছিলে না। আমি বলছি তোমার স্বামীকে। মেঘরাজ্যের একমাত্র মেঘপুত্র আবরার আওসাফ আইশ। আইশকে চিনেছ? তোমার প্রাণপ্রিয় বন্ধু আইশ রহমান, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। সেই তোমাকে ধোঁকা দিয়ে বিয়ে করে নিয়েছে। আমার যদি আইশের সাথে বিয়ে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি। আল্লাহ আমার মনের মানুষের সাথে আমাকে মিলিয়ে দিয়েছে। তাতে আপনার এত টেনশন করতে হবে না। আমি আইশকে নিজের স্বামী হিসেবে মেনে নিলাম। তারপরেও তোর মতো কুলাঙ্গারকে বিয়ে জীবনেও না। আমার স্বামী যদি সত্যি আইশ হয়, তাহলে এখান থেকে আমায় ঠিক নিয়ে যাবে। ঈশাল মুখে কথার খই ফুটছে মনে হচ্ছে। এখন এত শক্তি পাচ্ছ কোথা থেকে? চুপ, একদম চুপ। আমি কথা বলবই। আমাকে থামাতে পারবেন না। ঈশাল, খুব বেশি কথা বলছো। কিছু বলছি না বলে চটাস চটাস কথা বের হচ্ছে। সারা পৃথিবী এক করলেও তোমাকে আইশ খুঁজে পাবে না। কারণ তুমি এখন কোথায় আছো তা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। আমি কে বলেছে কেউ জানে না? আমার আল্লাহ সব দেখছে। সে তোকে ছাড়বে না। আল্লাহ ঠিক আমাকে সাহায্য করতে আমার আইশকে পাঠাবে। ও আমাকে খুঁজে বের করে তোকে শেষ করবে। ঈশাল এত বিশ্বাস আইশের ওপর। বিশ্বাস করা ভালো, তবে অতিরিক্ত নয়। তোমার স্বপ্ন আইশ তোমাকে বাঁচাবে। এবার মনে হয় সেটা স্বপ্নই থাকবে।
বাস্তবে রূপান্তর হবে না। হঠাৎ করে আমার কথা বলার জোর কি করে আসলো কে জানে। নিশ্চয়ই আল্লাহ আমাকে দিয়েছে। আমি ফুটবল থাকলেও এখন কথা বলতে পারছি। অনেকটা রেগে বললাম, আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি আইস আমাকে ঠিক খুঁজে নিবে। তোর বিয়ের স্বপ্ন এবার চুরমার হবে। কবরে গিয়ে বাকিটা বুঝিস। আইস যদি আমার স্বামী হয় তাহলে তোকে আমাকে আটকে রাখার শাস্তি ইনশাল্লাহ দিবে। কাপুরুষের মতো মুখে মাস্ক পরে সামনে কেন এসেছেন? লজ্জা করে না? যে নিজের চেহারা আমার থেকে লুকিয়ে রাখে সে নাকি আমার আইসের সাথে লড়াই করবে। হাউ ফানি। আমার কথা শুনে সে তেরে এসে আমাকে এত জোরে একটা থাপ্পড় মারল যে আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম। ঠোঁট কেটে গেছে। মাথাটা ভন ভন করছে। কানে ঝিম ধরে আছে। ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে এলো। তারপর চোখ দুটো ফট করে খুলে ফেললাম। যতটা ধরফরিয়ে উঠতে চাইলাম শরীরে বিশাল ভারী ওজনের কারণে উঠতে পারলাম না। নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। এতক্ষণ যা দেখছিলাম সব স্বপ্ন ছিল। এরকম অদ্ভুত স্বপ্ন দেখার মানে কি? সারা শরীর বেশ শীত করছে। তারপরও আমি দরদর করে ঘামছি। আসলেই কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি ছিল? গায়ে চিমটি কেটে দেখি তো। কিন্তু চিমটি দেওয়ার জন্য তো হাত উঠাতে পারছি না। দূর থেকে ফজরের আজান ভেসে আসছে। আজানের শব্দ পেয়ে অনেকটা ভয় পেয়ে গেলাম। ছোটবেলা থেকে লোকমুখে শুনেছি আজানের আগের স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে আমি যা দেখেছি তাও সত্যি হবে। আমি ওই ছেলেটা কি জানি বলেছিল আইস আমার স্বামী। কিন্তু কিভাবে? স্বপ্নের কথা বিশ্বাস করে কি আমি আইসকে স্বামী হিসেবে মানব? এটা তো নিতান্ত বোকামি ছাড়া অন্য কিছু নয়। কিন্তু আমার মাথা খাটাতে হবে। নিজের সাথে যুদ্ধ করতে লাগলাম। একে একে সবকিছু আমার কাছে খোলসা হতে লাগল। একের পর এক জট খুলতে লাগল। অপরদিকে কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ঘুমোচ্ছে। তার হাতটা আমার কোমর জড়িয়ে রাখা। প্রথম প্রথম অস্বস্তি লাগলেও এখন অভ্যাস হয়ে গেছে। অনেক দিন পর সেই চিরচেনা ঘ্রাণ পাচ্ছি রুমে। সাথে হিম শীতল বাতাস। আচ্ছা, আমাকে যে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে সে কি আইস? আমি তো একমাত্র আইসের মনের কথা শুনতে পাই না। তাছাড়া বিয়ের দিন আইসকে আমি সবার আগে রাস্তায় পেয়েছিলাম। আইসকে আমার সবসময় অন্যরকম মনে হতো। মানে আমাদের পৃথিবীর নয়। কিরকম অদ্ভুত অদ্ভুত লাগত। এখন আমার মাথায় সব খেলছে। ও তো সবসময় আমার মনের কথা বুঝে নিত। কখনো কিছু বলতে হতো না। জিজ্ঞেস করলে বলতো ও নাকি এমনি বুঝতে পেরেছে। আমার বিপদে সবার আগে আমি ওকে কাছে পেতাম। তাহলে কি সত্যি সেদিন আইসের সাথে আমার বিয়ে হয়েছে? তাহলে এতদিন আমার সাথে যে ছিল, যাকে আমি জিন বলে জানতাম, সে আর কেউ না আমার আইস। কিন্তু কিভাবে আইস অদৃশ্য হতে পারে? আমার আগে অনেকবার মনে হয়েছে আইসের মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি আছে। ও কিরকম অদ্ভুত টাইপের। কিন্তু এখন আমি কিভাবে বুঝব ও আমার স্বামী? এখন যে আমার সাথে আছে সে কি আইস? ছেলেটাকে দেখব কিভাবে?
নিশ্চয়ই অদৃশ্য হয়ে আছে। খুব কষ্ট করে হাত ছুটিয়ে নিয়ে মোবাইলটা হাতে নিলাম। তাকে ঠেলে ধাক্কিয়ে আমার থেকে সরালাম। সে আমাকে ছেড়ে অন্য দিকে সরে গেল। তাহাজ্জুদ নামাজের জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু ঘুমের ঘোরে বন্ধ করে রেখেছি। মোবাইলের আলোতে আমি দেখতে পেলাম একটা ছেলে উপুর হয়ে ঘুমোচ্ছে। বুকটা ধক করে উঠল। পেছনের সাইডটা পুরো আইসের মতো দেখতে। আমি কাপা কাপা হাতে আইসকে যেই সরাতে নিব, আব্বি নামাজের জন্য ডাক দিল। আমি দরজার দিকে পুরো ধ্যান দিলাম আব্বির কথা শোনার জন্য। আব্বি, মেঘা, মেঘা মামনি, ফজরের আজান হয়ে গেছে। নামাজ পড়তে উঠে পড়ো। নামাজ কাজা করো না। সবার আগে নামাজ, তারপর ঘুম। নিশ্চয়ই ঘুম থেকে সালাত উত্তম। আমি উঠছি আব্বি। তুমি মসজিদে চলে যাও। বাইরে থেকে গেইটে তালা মেরে যেও। আব্বি, তোমার আম্মিকে তুলে দিও। আমি ডাক দিয়ে এসেছি, তবুও যদি না উঠে, তাই তোমাকে বললাম। আমি আচ্ছা আব্বি। আব্বি নামাজ পড়তে মসজিদে চলে গেল। আমি ফ্ল্যাশ লাইট বিছানার দিকে মেরে আতকে উঠলাম। বিছানায় কেউ নেই। আমি স্পষ্ট দেখেছি এখানে কেউ ছিল। জলদি করে লাইট জ্বালিয়ে এদিক সেদিকে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। আমি আইসের রুমে চেক করে দেখি তো ও রুমে আছে কিনা। দরজাটা বন্ধ। গেল কিভাবে? আমিও না। মাথা পুরো গেছে। যার আসতে কোনো দরজা লাগে না, বাইরে যেতে দরজা কেন লাগবে? যেমন ভাবা তেমন কাজ। ছুটে গেলাম আইসের রুমে। ওর রুমের দরজা আবজানো থাকে। আম্মি লাগাতে মানা করেছে, যদি মাঝরাতে কিছু হয় তাই। আমি দরজা ঠেলে উকি দিয়ে দেখলাম আইস উপুর হয়ে ঘুমোচ্ছে। আমি কি তাহলে ভুল দেখলাম? গুটি গুটি পায়ে নিজের রুমে গিয়ে অজু করতে ওয়াশরুমে ঢুকে পড়লাম। আইস এক লাফে বিছানায় বসে বুকে ফু দিল। আর 1 মিনিট রুমে থাকলে মেঘার কাছে ধরা পড়ে যেত। 3 বার সূরা ইখলাস পড়ে বুকে ফু দিল। আইস আরেকটু হলে ধরা পড়ে যেতাম। আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া। আজ হঠাৎ আমার বউয়ের কি হলো? ওর মনে কিছু একটা খিচুড়ি পাকাচ্ছে। এত তাড়াতাড়ি কি ও জেনে যাবে আমার পরিচয়? তাহলে ওর জন্য বিপদ। আইস 2 হাঁটু মুড়ে 2 গালে হাত দিয়ে বসে বসে ভাবতে লাগল, কি করবে। দিন গড়িয়ে রাত নামল। সারাদিন খুব প্রয়োজন ছাড়া বাইরে যায়নি। আইসকে এক প্রকার এড়িয়ে চলি। সবাই একসাথে খাবার টেবিলে বসে খাচ্ছি। আইস আব্বির সাথে দেশের নানা বিষয় নিয়ে কথা বলছে। আমি খাবার নেড়েচেড়ে সকালের স্বপ্নের কথা ভাবছি। কিছুতেই স্বপ্নটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে এটা আমার সাথে ঘটবে। কথা বলার ফাঁকে ফাঁকে কিছু সময় পর পর আইস আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি ওর থেকে এখন দূরত্ব বজিয়ে রাখি। কোনো কথা বলি না। স্বপ্নের কারণে নয়। আমাকে একদিন টিকটিকি দিয়ে ভয় দেখিয়েছে। সেদিন ভয় ওকে জড়িয়ে ধরেছিলাম। তখন মনে হয়েছে ওর ছোঁয়া আমার খুব চেনা। কোনো রকম খাবার শেষ করে রুমে চলে গেলাম। সারা রুমে পায়চারি করছি আর বিড়বিড় করছি। আমি আইস কোনো সাধারণ ছেলে নয়।
কারণ ও যে আঘাত পেয়েছিল তা কোনো সাধারণ মানুষের 4 দিনে ভালো হওয়ার কথা নয়। কমপক্ষে 1 মাস লাগবে। কিন্তু আইশ পুরো সুস্থ। আসলেই আইশকে ওর বাবা মায়ের কথা বললে রেগে যায় কেন? আমার ওর পরিচয় এবার বের করতেই হবে। ও কি সত্যি আমার স্বামী? যদি সত্যি আমার স্বামী হয় তাহলে আমার কাছ থেকে লুকাচ্ছে কেন? আমি ওর পেছনের সব রহস্যের সমাধান খুঁজে বের করবই করব। আচ্ছা আম্মি আব্বির সাথে ভাব নিয়ে দেখি তো তারা আইশের বিষয়ে কিছু জানে কিনা। দরজা খুলে উকি মেরে আমি চারিদিকে তাকিয়ে দেখে নিলাম আইশ আছে কিনা। ওকে না দেখে আম্মির রুমের দিকে হাঁটতে লাগলাম। রুমের সামনে এসে আমি শুনতে পেলাম তারা কোনো বিষয়ে কথা বলছে। আম্মির মুখে আইশের নাম শুনে আমি লুকিয়ে রইলাম দরজার আড়ালে। তারা কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে। আমি কান খাড়া করলাম। তারপর আমি যা শুনলাম তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা বলছিল অঙ্গরাজ্য। ঈশাল ঘুম থেকে উঠে 2 হাতে বেশ জ্বালা অনুভব করল। বেশ অবাক হয়ে হাতের দিকে তাকিয়ে চমকে উঠল। 2 হাতে অগণিত বড় বড় রক্ত ফোসকা পড়ে আছে। পুরো লাল টকটকে হয়ে আছে। ধরলেই ফেটে রক্ত পড়বে। কিন্তু ঘুমানোর সময় তো দুটো হাত ঠিক ছিল। এখন ঘুমের মধ্যে এই অবস্থা কি করে হলো? ষাঁড়ের মতো চেঁচিয়ে তার পিতাকে ডাকল। ঈশাল আব্বাজান আব্বজান। কোথায় আপনি? জলদি আসুন। দেখে যান কি আশ্চর্য ঘটনা ঘটেছে। রাজা সবে মাত্র রাজদরবারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঈশালের চিৎকার শুনে ছুটে ওর কক্ষে ছুটে এলো। দেখল ঈশাল পালঙ্কে মুখ গোমড়া করে বসে আছে। কিছু একটা ভাবছে। রাজা কি হয়েছে পুত্র? ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ম্যা ম্যা করছো কেন? আমার কি খেয়ে কোনো কাজ নেই নাকি? সবসময় তোমাকে নিয়ে পড়ে থাকলে রাজ্য কে চালাবে? সামনে মেঘরাজ্যের সাথে আমাদের যুদ্ধ। কত প্রস্তুতি বাকি আছে। তুমি তো কাজের কাজ কিছু করো না, বরং আমার সময় নষ্ট করো। তোমাকে নিয়ে আমি আছি মুসিবতে। ঈশাল আপনার বকবকানি শেষ হয়েছে। শেষ হলে আমি কিছু কথা বলতাম। শান্ত কণ্ঠে। পুত্রের শান্ত কণ্ঠ শুনে রাজা বেশ অবাক হল। তার পুত্রের মনে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় মাথায় ঘুরে তখনই সে এমন মারাত্মক ভঙ্গিতে থাকে। রাজা কি হয়েছে পুত্র? ঈশাল আমার হাতের দিকে তাকান। রাজা হে কি? তোমার হাতের এই অবস্থা হলো কি করে? কোথা থেকে এরকম করে এলে? ঈশাল ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। রাজা তুমি কি মেঘকন্যাকে স্পর্শ করেছ পুত্র? একমাত্র কন্যাকে স্পর্শ করলেই তোমার হাত এই অবস্থা হবে। ঈশাল কিছু সময় খুব মনোযোগ সহকারে কিছু একটা ভাবল। তখনই মনে হলো সে আজ মেঘাকে স্বপ্নে দেখাছে, যেখানে সে মেঘাকে কখনো গলায় চেপে তো কখনো মুখ চেপে ধরেছে। তাছাড়া একটা চড়ও মেরেছিল, যার কারণে ঈশালের হাতের এই অবস্থা। ঈশাল ও মেঘা একই স্বপ্ন দেখেছে। ঈশাল আব্বাজান আমি স্বপ্নের মধ্যে মেঘকন্যাকে 2 হাত দিয়ে আঘাত করেছি। রাজা এই কারণে তোমার হাতের এই অবস্থা। তুমি ওই মেয়েটাকে নিয়ে এখনো কেন পড়ে আছো বলো তো?
বাস্তবে ওকে ছুতে গিয়ে জোরে ঝাটকা খেয়েছ। স্বপ্নে যাকে ছোঁয়ার দরুন তোমার হাতের বাজে অবস্থায়। তাহলে ভেবে দেখো তো সত্যি তুমি যদি ওকে ছুতে যাও তাহলে তোমার অবস্থা কি হবে। কয়েক সেকেন্ডে তুমি জলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঈশাল স্বপ্নটা দেখে ভালো করেছি আব্বাজান। কারণ আমি পরবর্তী পরিকল্পনা এই স্বপ্ন অনুযায়ী হবে। রাজা তুমি কি দেখেছ আমাকে একটু বলো তো। ঈশাল পুরো স্বপ্নটা রাজাকে বলে দিল। রাজা বেশ অবাক হল। কারণ স্বপ্নের মধ্যে একটা সুন্দর করে পরিকল্পনা দেওয়া আছে, যা ওদের মাথায় কখনই আসেনি। একই স্বপ্ন দুজনে দেখার কারণটা কি? কারণ হলো একজনকে কিছু অজানা সত্যি জানানো, আরেকজনকে তার পরিকল্পনা বোঝানো। রাজা তুমি যখন স্বপ্নে মেঘকন্যাকে স্পর্শ করেছে আমি নিশ্চিত তখন আইস ওর সাথে ছিল। মেঘপুত্র কন্যার আশেপাশে থাকলে তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজে অপদস্থ হয়ে ফিরবে। মনে রেখো পুত্র, মেঘা এখনো নিজের শক্তি ব্যবহার করতে পারে না। কন্যা তার শক্তি ব্যবহার শেখার আগে তোমাকে তোমার কাজ হাসিল করতে হবে। ঈশালের মানে হল রাতে আইস মেঘার সাথে ছিল, যার কারণে স্বপ্নে আমি স্পর্শ করাই আমার হাতের এই অবস্থা। আমি ছাড়ব না আইসকে। ও অনেক বাড়াবাড়ি করছে। রাজা মাথা ঠান্ডা রাখো পুত্র। স্বপ্নযোগে তুমি নতুন পরিকল্পনা পেয়ে গেছ, সেটাই কাজে লাগাও। এবার তোমার জিত হবেই হবে। কিন্তু তার জন্য তোমাকে কন্যাকে একা পেতে হবে, যাতে তুমি তাকে তুলে নিয়ে ঘন জঙ্গলে আটকে রাখতে পারো। কন্যা যদি কোনোভাবে বাসার থেকে একা বের হয় তাহলে সাথে সাথে সুযোগ কাজে লাগাবে। এখন হাত দেও, ঔষধ লাগিয়ে দেই। রাজা ঔষধ এনে ঈশালের হাতে লাগাতে থাকল। ঈশাল পরবর্তী পরিকল্পনা মনে করে শয়তানি হাসি দিচ্ছে। এভাবে যে স্বপ্নে সে এত সুন্দর একটা পরিকল্পনা পেয়ে যাবে তা কল্পনাও ভাবেনি। ছাদে দাঁড়িয়ে একা একা চোখের পানি ফেলছি। সবাই আমাকে এভাবে ধোঁকা দিল। কেউ আমাকে সত্যটা জানানোর প্রয়োজন মনে করল না। আমি কি মেনে নিতাম না সবটা? পুরো ঘটনা খুলে বললে কি হতো? খুব কষ্ট হচ্ছে আমার। গত পরশু রাতে আম্মি আব্বির রুমে গিয়ে আমি তাদের কথাবার্তা শুনতে পেয়েছি। পরশু রাতে আম্মি আমি বলি কি এবার আমাদের ঘটা করে আইস ও মেঘার বিয়েটা দিয়ে দেওয়া উচিত। সেদিন কিভাবে বিয়ে হয়েছিল তা তো আমরা জানি না আব্বি, কিন্তু আমি চিন্তা করছি অন্য বিষয়ে। মেঘা যদি জানে আমরা ওকে না জানিয়ে পুরো বিষয়ে ছিলাম, তাহলে আমরা যে ভয় পাচ্ছি তাই হবে। আম্মি আমাদের কি দোষ বলো? আমাদের মেয়ের জামাই মানে আইস তো বলল ওকে কিছু না বলতে। মেঘার যে আইসের সাথে বিয়ে হয়েছে সেটা শুধু তুমি আমি ও আইস জানি। মেঘা এখনো জানে না। ও জানলে আমাদের ভুল বুঝবে, এটা স্বাভাবিক। তবে আইস বেশি দিন এখানে থাকলে লোক আজে বাজে কথা বলবে। তাই আমি চাই ঘরোয়াভাবে কাজী ডেকে আবার বিয়ে পড়ালে খারাপ হয় না। তাহলে লোকের কথার থেকে তো বাঁচব। আব্বি আমিও সমস্যাটা ফেস করছি। লোকমুখে শুনছি ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে আমি অন্য একটা যুবক ছেলেকে কি করে বাসায় ঠাঁই দিয়েছি। কিন্তু তারা তে জানে না আইস আমাদের মেয়ের জামাই।
আম্মি, আইস যদি আমার মেয়ের জামাই না হতো তাহলে কি আমি ওকে একা ওর রুমে মেঘাকে রেখে নিশ্চিন্তে থাকতে পারতাম বলো? আমরা তো সেই ছোটবেলা থেকে জানতাম আমাদের মেয়ের আইসের সাথে বিয়ে হবে। সেটা আমাদের স্বয়ং আইসের বাবা জানিয়েছে। আব্বি, আমি বুঝতে পারছি না কি করব। তবে তোমার বুদ্ধিটা খারাপ নয়। আমি দেখি আইসের সাথে কথা বলে। ও কি বলে? ওর থেকে ভালো কোনো ছেলে আমি দেখিনি। মেঘার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু ভয় করছে আমার মেয়ে যদি কখনো শত্রুপক্ষের কথা শুনে ওর ক্ষতি করে বসে। আম্মি, তুমি চিন্তা করো না। আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। আইসের মতো ছেলের সাথে আমাদের মেয়ে কখনো এমন করবে না, কারণ আইস ওর স্বামী। তারপরেও যদি নিজের স্বামীর ক্ষতি নিজে করে তাহলে আমাদের কিছু করার নেই। আমার তো মনে হয় মেঘাও আইসকে পছন্দ করে। আব্বি, মেঘা যদি ওকে পছন্দ করে তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি এতে অনেক খুশি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন ওদের মিল করে দেয়। আমি আর কোনো কথা শুনলাম না। মুখ আটকে সেখান থেকে ছুটে নিজের রুমে চলে এলাম। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। দরজা বন্ধ করে চিৎকার পেরে কান্না করলাম। তারা আমার কাছ থেকে কেন এত কিছু লুকালো? তারা আগের থেকে জানতো আইসের সাথে আমার বিয়ে হয়েছে। আমি এবার নিশ্চিত আইস আমার স্বামী। এই কথাগুলো জানার পর থেকে আইসকে আমার সহ্য হচ্ছে না। ওর নাম শুনলে রাগ উঠছে। এক দণ্ড ওকে দেখতে পারছি না। এখন আমি পুরো দমে ওকে এড়িয়ে চলি। কেন জানি আমার ভালো লাগাটা এখন বিরক্তিতে পরিণত হয়েছে। আমার খুব রাগ হয়েছে আইসের ওপর। হঠাৎ ভাবনায় ছেদ পড়ে আইসের কথায়। কখন যে আইস আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি খেয়াল করিনি। অবশ্য খেয়াল করব কি করে? ওর মনের কথা তো আমি শুনতে পাই না। আইস, নে মাল্টি কালার তোর কফি। আমি নিজ হাতে বানিয়ে এনেছি। তোর ফেভারিট চকলেট কফি। আমি ওকে এড়িয়ে অন্য দিকে সরে আসলাম। ফাঁকের ওপর চোখ মুছিয়ে নিলাম। ওর মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না। আব্বি, আম্মির কথাগুলো শোনার পর থেকে আইস আমার কাছে অসহ্যকর একটা নাম। আমি নিজেও বুঝতে পারছি না ওকে আমার এত অসহ্য কেন লাগছে। আমি কতবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু নিজের মনকে আমি কন্ট্রোল করতে পারছি না। আইস, কি রে, নে ধর। এত কষ্ট করে তোর জন্য বানিয়ে আনলাম আর তুই খাবি না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দুটো খেয়ে নেই। আমি ওকে পাশ কাটিয়ে চলে আসতে নিলাম। ও দুই হাত মেলে আমাকে আটকে চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করল, আইস, তোর কি হয়েছে বলতো? তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? কয়েকদিন ধরে আমার সাথে ভালো করে কথা বলিস না। কিছু জিজ্ঞেস করলে উত্তর দিস না। আমার সামনে আসিস না। গতকাল সকাল থেকে দেখছি আমাকে দেখলে তুই বিরক্তি হচ্ছিস। হয়েছেটা কি বলবি কি আমায়? কোনো ভুল করে থাকলে বল। আমি 100 বার কান ধরে উঠবস করতেও রাজি, কিন্তু মুখ গোমরা করে থাকিস না। আমার অনেক খারাপ লাগে। আমি কিছু হয়নি। মুখ গোমরা করে। আইস, কিছু একটা তো হয়েছে।
তুই বলবি নাকি আমি তোর মাথায় কফি ঢালব? বাইদা রাস্তা, আটার বস্তা। তোর জন্য আগামীকাল অনেক বড় একটা সারপ্রাইজ আছে। খুশি হয়ে আমি ইতিমধ্যে অনেক বড় একটা সারপ্রাইজ পেয়ে গেছি। যাতে আমি পুরো সরকট। তাই নতুন করে কোনো সারপ্রাইজ পেতে চাইছি না। কারণ একসাথে এত সারপ্রাইজ আমি হজম করতে পারবো না। কথাটা বলে 1 মিনিটও সেখানে থাকলাম না। কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে এলাম। কেন আমাকে না জানিয়ে সবাই এই কাজটা করল? জানিয়ে করলে কি সর্বনাশ হতো? মেঘা যাওয়ার পর আইস নিজের হাতে থাকা কফির মগ দুটোর আগে এক আছাড় মেরে ভেঙে ফেলল। আইসের কপালের রগ ফুলে ফেপে উঠছে। চোখ দুটো নিমিষেই লাল হয়ে গেল। তবে প্রিয় মানুষটার অবহেলায় বুকের বা পাশটা একটু বেশি ব্যথা করছে। আইস, আমি ঠিক এই ভয়টাই তোকে নিয়ে পাচ্ছিলাম। আর তুই সেটা সত্যি করে দিলই। কেন আমার সাথে এমন করছিস? নিজের মনের ওপর নিয়ন্ত্রণ কেন করতে পারছিস না? সব উত্তর আমার জানা আছে। তার জন্যই তো তোকে কিছু বলতে চাইনি। কিন্তু সত্যি তো কখনো লুকিয়ে থাকে না। একদিন না একদিন ঠিক বের হবে। তা এখন বের হয়েই গেছে। তাই তো এখন আমাকে সহ্য করতে পারিস না। তুই কবে নিজের শক্তি একা ব্যবহার করতে শিখবি? আমাকে নিজের করে নিবি? বল না রে। আল্লাহ আমাকে এত পরীক্ষার মধ্যে কেন ফেলছে? আমি যে আর পারছি না। সবকিছু একা সামলাতে সামলাতে আমি ক্লান্ত। এই ক্লান্তি দূর করতে আমার তোকে প্রয়োজন মেঘপরি। তুই আমার বেঁচে থাকার কারণ। তুই যদি আমায় ছেড়ে যাস তাহলে আমি কোথায় যাব? পৃথিবীতে থাকাই তো তোর জন্য। তুই বিহীন আমি হয়তো জীবিত লাশ হয়ে থাকবে। তুই যত অবহেলা করিস আমি তোকে ছেড়ে কোথাও যাব না। অনেক ভালোবাসি আমার বউটাকে। তবে তুই যদি চাস তাহলে অনেক দূরে চলে যাব। অনেক দূরে, কখনো তোর সামনে আসবো না। আইসের চোখ দিয়ে ওর অনর্বত পানি পড়ছে। নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে তার। সব ছেড়ে পৃথিবীতে যার জন্য পড়ে আছে, সেই আজ তাকে সহ্য করতে পারছে না। মেঘা তো ওর সাথে কখনই এমন করেনি। হঠাৎ কি হলো? নিজের রুমের আগে ফুঁসছি। ফ্লোরে বিশাল বড় একটা হালকা বাঙ্গি কালার গাউন এলোমেলো হয়ে পড়ে আছে। গতকাল বিকালে আইসেকে মানা করার পরও শোনেনি। আজ নাকি ওর সাথে আমাকে কোথায় যেতে হবে। আমার সারা শরীর রাগে ফাটছে। আমি নিজেও জানি না আমার এমন হচ্ছে কেন। আমি নিজের মনের ওপর কন্ট্রোল করতে কেন পারছি না। আমি তো মনে প্রাণে আইসকে নিজের স্বামী হিসেবে চাইতাম। তাহলে এখন আইস আমার স্বামী এটা জানার পর আমার এমন হচ্ছে কেন? তখনই আম্মি আমাকে ডাকতে ডাকতে রুমে ঢুকল। আম্মি, মেঘা তুই এখনো তৈরি হোসনি কেন? আইস চলে আসবে তো। এসে যদি তোকে তৈরি হতে না দেখে তাহলে রেগে যাবে। আমি কোথাও যাব না। কঠিন গলায়। আম্মি, তোর কি হয়েছে বলতো? দুদিন ধরে খেয়াল করছি নিজেকে গুটিয়ে নিচ্ছিস। রুমে ঘাপটি মেরে বসে থাকিস। কারো সাথে ভালো করে কথা বলিস না।
তুই কি কোনো বিষয় নিয়ে আপসেট? কোনো বিষয় নিয়ে আপসেট হলে আমাকে বল, আমি তোকে সাহায্য করব। তোর মন খারাপ দেখে আইশো সবসময় মন খারাপ করে রাখে। তাই তো আজ তোকে নিয়ে রাতের ডিনারে বের হতে চাইছে। আমার ভালো লাগছে না, আমি এখন যাব না। তুমি রুমের থেকে যাও তো, আমাকে একা থাকতে দেও। আমার এখন কিছু ভালো লাগে না। আম্মি ভালো লাগার জন্যই তো আমি বলছি আইশের সাথে ঘুরে আয়, ভালো লাগবে। জলদি আমার কাছে আয় তো, আমি তোকে তৈরি করে দেই। চোখ মুখের অবস্থা কি করেছিস সেটা কি আয়নায় দেখেছিস? আমি অন্য একটা ছেলের সাথে রাত করে পাঠাতে তোমার কোনো চিন্তা হচ্ছে না আম্মি? বরং তুমি যেচে আমাকে পাঠাতে চাইছো। তুমি তো আমাকে কোনো ছেলের সাথে মিশতে দিতে না। হঠাৎ কি হলো তোমার? আজ নিজে আমাকে তৈরি করে দিবে বলছো, তাও অন্য একটা ছেলের জন্য। বিষয়টা আমার কাছে বেশ রহস্যজনক লাগছে। আমি আম্মির মুখ থেকে কথা বের করার জন্য কথাগুলো বললাম। স্বপ্নটা না দেখলে আমি হয়তো এই বিয়ের বিষয় কিছুই জানতাম না। আমার প্রশ্ন শুনে আম্মি কাচুমাচু করতে লাগল। আমতা আমতা করে বলল, আম্মি আইশকে সেই কবের থেকে জানি, চিনি। ছেলেটা ভীষণ ভালো। আজকাল ওর মতো ছেলে দুটো পাওয়া যাবে না। এরকম ছেলের সাথে মেয়ে থাকলে যে কোনো মা নিশ্চিন্তে থাকবে। তুই এখন বেশি কথা বলিস না তো, আমায় তোকে তৈরি করতে দে। আইশের আসার সময় হয়ে গেছে। তুমি এমন আমতা আমতা করছো কেন? কিছু কি লুকাচ্ছ আমার থেকে? কিন্তু কেন? আম্মি আমার যথেষ্ট বোঝার বয়স হয়েছে। এখন আমার কাছ থেকে কথা লুকানোর কোনো মানেই হয় না। তারপরেও কেন লুকাচ্ছ তা একমাত্র তোমরা ও আল্লাহ ভালো জানো। তবে এতে ভালো না হয়ে মন্দও হতে পারে। আমি কি কখনো তোমার ও আব্বির কথার অবাধ্য হয়েছি? আমাকে জানিয়ে সব ঠিক করতে। আম্মি আমার কথা শুনে দমে গেল। কিছু একটা ভাবছে। আমি জানি কি ভাবছে, কারণ তার মনের কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। সে এখন নিজের মনের সাথে যুদ্ধ করছে। আম্মি, আমরা কি বিয়ের বিষয়টা মেঘার থেকে লুকিয়ে ঠিক করলাম? ওকে সব জানিয়ে নিলে হয়তো কোনো ভুল হতো না। এখন কি আমরা যে ভয় পাচ্ছি তাই হচ্ছে? মেঘা নিজেকে কেন গুটিয়ে নিয়েছে? সেদিনের কথা কি শুনে নিয়েছিল মেঘা, যার কারণে ছেলেটার সাথে এমন খারাপ ব্যবহার করছে? আম্মি কি ভাবছো এত মনোযোগ দিয়ে? কি ব্যাপার, কথা বলছো না কেন? আম্মির মুখের সামনে তুড়ি বাজাতেই আম্মির হুঁশ ফিরল। সে এতক্ষণ এক ধ্যানে কত কিছু ভেবে ফেলল। তবে এটা সত্যি, আমি নিজের মনের বিরুদ্ধে কিছু করছি না। আমার মন যা বলছে তাই শুনছি। আমি জানি এটা ভুল, তারপরেও আমি সেটাই করছি। তাহলে কি সত্যি আমার মনের কোনো নিয়ন্ত্রণ আমার হাতে নেই? তুমি এখন যেতে পারো। আমি আইশের সাথে যাব না। আমার ওকে কেন জানি দুদিন ধরে সহ্য হচ্ছে না। আমাকে একদম জোর করবে না। আম্মি, এটা কেমন কথা মেঘা?
তোকে তো বললাম তোর ভালো লাগছে না বলেই আইস তোকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। ছেলেটা সারাদিন কষ্ট করে তোর জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছে, আর তুই না গেলে ওর মনটা খারাপ হয়ে যাবে। মর্জি না করে আমার কাছে আয়, আমি তোকে তৈরি হতে সাহায্য করছি। আমার আর কোনো কথা না শুনে আম্মি জোর করে আমাকে তৈরি করে দিতে লাগলো। আমি বিরক্তির সাথে নিজেকে সাজাতে লাগলাম। অন্যদিকে আইস আজ মেঘার জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। চারিদিকে লাল গোলাপ। পুরো সারপ্রাইজ প্ল্যানিংটা মাটির নিচে করা হয়েছে। ভেতরটা বিভিন্ন রঙের লাইটে আলোকিত হয়ে আছে। বিশাল জায়গা জুড়ে নানা ফেইরি লাইট। কোণার দিকে ছোট একটা টেবিল, সেখানে পুরোটা গোলাপের পাপড়ির ছড়াছড়ি। দুটো গ্লাস উপুর করে রাখা। মাটির ওপর থেকে কয়েকটা সিঁড়ি নিচে নেমে এসেছে, সিঁড়িটা লাল গলিচা বিছানো। অন্যদিকে বেশ কিছু সারপ্রাইজ প্ল্যানিং করা। পূর্ব দিকে লাল গোলাপ পাপড়ি একটার ওপর একটা আটকে কিছু একটা লুকিয়ে রেখেছে। সেটা হলো মেঘা ও আইসের বিয়ের একটা ছবি, যেখানে মেঘা রেজিস্ট্রি পেপারে সই করছে আর আইস এক হাতে মুখের ফুলের লম্বা ফুলের মালাগুলো সরিয়ে মুগ্ধ চোখে মেঘার দিকে তাকিয়ে আছে। সেই ছবির ওপর থাকা পাপড়িগুলো মেঘা আলতো করে ছুঁয়ে দিল, এই ঝরে পড়ে ছবিটি দৃশ্যমান হবে। উত্তরের দিকে একটা দরজা। দরজাটাও পুরো গোলাপে সাজানো। সেটা খুলে বাইরে গেলে দেখা যাবে একটা ছোট লাল দোলনা। দোলনার পুরোটা লাল গোলাপে মোড়ানো। সামনে ছোট একটা ঝিল। ঝিলের মধ্যে কতগুলো রাজহাঁস মনের সুখে সাঁতার কাটছে। দূরের কোণার দিকে একটা ছোট বাক্স থেকে হালকা সবুজ আলো ঠিকরে বের হচ্ছে। আসলে বক্সটার মধ্যে জোনাকি পোকা আটকানো। মেঘাকে যখন এখানে নিয়ে আসবে তখন চারিদিকে অন্ধকার করে জোনাকি পোকা ছেড়ে দিবে। দোলনার পাশে বিশাল বড় একটা লাফ, সেই পাকা, তাও গোলাপের পাপড়ি দিয়ে। সেখানে অগণিত মোমবাতি ঝালানো। মোট কথা সবকিছু আজ মেঘার পছন্দের লাল গোলাপে সাজানো। সারা ডেকোরেশন আইস সকাল থেকে একা একা করেছে। আজ আইস মেঘাকে প্রপোজ করবে, যদিও মেঘা ওর স্ত্রী। তারপরও মেঘার মন ভালো করতে এই সারপ্রাইজের আয়োজন করেছে। আজ সবকিছু বলে দিবে। আইস জানে মেঘা সবকিছু জেনে গেছে, তাও বলবে। আইস হালকা ছাই কালার কোট প্যান্ট পরেছে, সাথে সেই রঙের কোটি। শেষবারের মতো পুরো ডেকোরেশনে চোখ বুলাল। সবকিছু ঠিক দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আইস, আমার জানি তুমি জেনে গেছে আমি তোমার স্বামী। আমি জানি এটাই সত্যি। জানি এই সারপ্রাইজে হিতের বিপরীত হতে পারে। তবুও আমি তোমার মুখের হাসির জন্য সারাদিন খেটে এই কাজ করলাম। আমি চাইলে শক্তি ব্যবহার করে এক নিমিষেই সব করতে পারতাম, কিন্তু সেটা করতে মন সায় দিলও না। নিজ হাতে সবকিছু করে তোমায় উপহার দিতে মন চাইল। আমি খুশি মনে সারাদিন কষ্ট করেছি, শুধু তোমার এক চিলতে মুখের হাসির জন্য। আসলে কষ্টে করে কিছু উপার্জন করলে তার মর্মটা উপলব্ধি করা যায়।
কিন্তু বিনা কষ্টে কোনো কিছু পেলে তার মর্মটা আমরা বুঝি না। আইসের মনটা কু ডাকছে। মনে হচ্ছে সামনে খুব খারাপ কিছু হতে চলছে। আইস মেঘাকে বিয়ের কথাটা জানাতে চায়নি এবং এটাও জানতে চায়নি ও মেঘার স্বামী। কারণ তাহলে মেঘা ওকে ভুল বুঝে দূরে চলে যাবে। আইসকে নিজের আশেপাশে ভিড়তে দিবে না, যাতে মেঘা একা হয়ে যাবে। আর ইশাল এই সুযোগ ব্যবহার করে খুব সহজে ওর ক্ষতি করতে পারবে। মেঘা যখন জানবে আইস ওর স্বামী, তখন থেকে নিজের মনকে কন্ট্রোল করতে পারবে না। নিজের মাথা ও মনকে প্রচুর প্রেসার দিবে, যাতে সে নিজের মনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। মাথা কাজ করবে না। সে যা চাইবে না তাই করতে বাধ্য হবে। আইসকে ওর দুচোখের বিষ মনে হবে। কিছুতেই ওকে সহ্য করতে পারবে না। কারণটা হলো মেঘা নিজের শক্তির বিষয়ে অজ্ঞ। আইস ওর সাথে থাকলে কেউ ওর কোনো বিপদে ফেলতে পারবে না। যতক্ষণ না মেঘা নিজ থেকে কোনো শক্তি ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত আইস ওর কাছে বিরক্তিকর একজন মানুষ, যার কারণে কেউ মেঘাকে বিষয়টা জানায়নি। সবাই এর জন্য ভয়ে ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় এখন সেটাই হচ্ছে। মেঘা আইসকে সহ্য করতে পারছে না। আইস চায়নি মেঘাকে না জানিয়ে বিয়ে করতে। কিন্তু পরিস্থিতি তখন এতটাই খারাপ ছিল যে ওকে জানানোর মতো সময় হাতে ছিল না। শুধু ওর বাবা মাকে জানাতে পেরেছে। মেঘার আম্মি আব্বি জানে মেঘা ও আইস যে মেঘরাজ্যের কন্যা ও পুত্র। আমি এখন আমার পরনের বিশাল গাউন ধরে দাঁড়িয়ে আছি বিরান এক মাঠের মাঝখানে। নিজেকে আহামরি করে সাজাইনি। চুলগুলো খোপা করে সামনের বেবি চুলগুলো ছেড়ে রেখেছি। কানের দিকে দুটো পাথরের ক্লিপ আটকানো। গলায় হালকা পাতলার মধ্যে একটা চেইন। মুখে কোনো মেকআপ নেই। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। এক হাতে গাউন ধরে রাখতে রাখতে বিরক্ত লাগছে। আমি হিজাব পরতে চেয়েছিলাম, কিন্তু আম্মি পরতে দেয়নি। রাতের বেলা কেউ দেখতে পাবে না তাই পরাও হয়নি। অনেক রাত হয়ে গেছে। আইস খুব স্পিডে বাইক চালিয়ে এই বিরান মাঠে এসে থামল। আমার ডান হাতটা শক্ত করে আইস ধরে আছে। আমি বুঝতে পারছি না ডিনারের কথা বলে আমাকে কোথায় নিয়ে এলো। বিশাল বড় একটা ম্যানহোলের ঢাকনার মতো দেখতে পাচ্ছি। উপরে কতগুলো ছোট ছোট চাকা। আইস কয়েকটা চাকা ঘুরতেই ঢাকনাটা খুলে গেল। ভেতরে যাওয়ার জন্য একটা প্রকাণ্ড সিঁড়ি দৃশ্যমান হল। আইস আমাকে নিয়ে ভেতরে ঢুকল। সিঁড়ি শেষ প্রান্তে এসে ঘন অন্ধকার ছাড়া অন্য কিছু দেখলাম না। হঠাৎ আমার পাশে আইসের অস্তিত্ব টের পেলাম না। আমি ভয় পেয়ে চিৎকার করে ওকে ডাকলাম। ভেতরটা এখন ঘুটঘুটে অন্ধকার। আমি আইস, আইস, কোথায় তুই? আমি ডাকার সাথে সাথে পুরো জায়গা আলো জ্বলে উঠল। চারপাশ খুব সুন্দর করে সাজানো। চোখ ধাঁধানো সৌন্দর্যের ভরপুর। আমার প্রিয় লাল গোলাপের পাপড়ি ছড়ানো ছিটানো। চারিদিকে চোখ বুলিয়ে সামনে তাকাতে দেখতে পেলাম আইস সিঁড়ির লাল গলিচায় এক হাঁটু মুড়ে বসে আমার দিকে একটা লাল বক্স এগিয়ে দিয়েছে। চোখে তার করুণ চাহনি।
বক্সের মধ্যে হীরের আংটি জ্বলজ্বল করছে। অন্য সময় হলে আমি খুব খুশি হতাম, কিন্তু এখন আমার এটা দেখে অনেক রাগ উঠে গেল। কারণ চলবে।